উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনার ক্যারিয়ার টক গেট প্রিপেয়ার্ড ফর আইটি ইন্ডাস্ট্রিতে সকলকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বায়েজিদ। আমি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী, এবং IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে ওয়েবমাস্টার হিসেবে আছি। আমরা আমাদের জবের ক্ষেত্রে সবসময় আইটিকে প্রেফার করি অনেকেই, আর এখানে যারা এসেছেন আশা করি সকলেই আইটিকে ভালোবেসে এসেছেন। জব সেক্টরে আইটি শুধুমাত্র আমাদের টপ চয়েসই নয়, এই ক্ষেত্রে আমাদের স্যালারির দিক থেকে, তারপর আমাদের যে সুযোগ সুবিধা, সব দিক থেকে আইটি সেক্টর অনেক এগিয়ে আছে। আর আইটি সেক্টর সম্পর্কে কথা বলতে আজকে আমাদের সাথে আছেন আমাদের অনারেবল স্পিকার BM শরীফ স্যার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO স্কাইলার্ক সফটওয়্যার লিমিটেড। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পার্টিসিপেন্টসদের অনুরোধ করব আপনারা আপনাদের মাইক্রোফোন মিউট রাখবেন। কোনো প্রশ্ন থাকলে সেটা চ্যাট বক্সে করতে পারেন, এবং কিছুক্ষণ পর ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, সেটা আপনারা অনুগ্রহ করে পূরণ করবেন। আমি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্পিকার BM শরীফ স্যারের কাছে। স্যার। আমি বাইজিৎ একটু ডিস্ট্রাকশন করছি, আমি একটু কথা বলতে চাই আগে। শিওর স্যার। সরি স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি একটু শরীফ স্যারের সাথে উনি নিজের পরিচয় দিবেন, আর আমি একটু পরিচয়টা একটু আগে দিয়ে দিই। শরীফ স্যার হচ্ছে আমাদের বিভাগের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন প্রাক্তন ছাত্র। তো আজকে যে উদ্দেশ্যে আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা মূলত কিছু স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দেওয়া, এবং সেটা পূরণের জন্য কি কি কাজ করতে হবে, কি কি চেষ্টা করতে হবে, সেই বিষয়ের সাথে পরিচয় করে দেওয়া। শরীফ স্যাররা পাশ করেন আজ থেকে প্রায় 10 বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের আইটি সেক্টর গত 5-6 বছরে যতটুকু অগ্রসর হয়েছে, 10-11 সালে কিন্তু চিত্রটা এরকম ছিল না। সে সময় ইন্টারনেট পাওয়াটাই অনেক কঠিন ছিল, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট পাওয়া যেত না। ঠিক সে সময় ওনারা যখন 3rd ইয়ারে পড়তেন, শরীফ স্যার আমাদের ছাত্র হিসাবে, সেই সময় ওনারা একটা অনলাইন নিউজ পোর্টাল করেন রাজশাহী থেকে, এবং নিউজ পোর্টাল করেন, সেটার রেগুলার আপডেট করতেন, এবং সেটা একটা জনপ্রিয়তা অর্জন করে। আমরা শেষ সময় সম্ভবত 2011 বা 12 সালের দিকে, ওনারা যখন শেষের দিকে ছাত্র হিসাবে, আমাদের একটা বিভাগে একটা প্রজেক্ট এক্সিবিশন আয়োজন করা হয়, এবং সেখানে সে সময় মাননীয় মন্ত্রী মহোদয়, ICT মন্ত্রী মহোদয়, উনি এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টে ভিজিট করতে, এবং তাদের সেই নিউজ পোর্টালটি, শরীফ স্যারের নিউজ পোর্টালটি উনি তখন উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই শরীফের মতো যে উদ্যোগী ছেলেরা ছিল, তারা তাদের নিজের জন্য তো বটেই। আমি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি প্রায় 20 বছর, আমাদের জন্য কিছু নির্দেশনামূলক উদাহরণ তৈরি করেছেন। কি অর্থে বলি ব্যাপারটা, এখানে সবাই আমার অলমোস্ট ছাত্র, ইনক্লুডিং শরীফ স্যার। আমরা যখন যে সময় থেকে পড়াশোনা করে এসেছি, ধরো আমি মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, চাকরিজীবী পরিবার থেকে। তা আমাদের চিন্তাটা কিন্তু সবসময় থাকে যে পাশ করে একটা চাকরি করব, একটা সিকিউর জব, এটাই আমাদের চিন্তা। এভাবে আমরা তৈরি হয়েছি। আমাদের পড়াশোনার উদ্দেশ্য, পড়াশোনার পদ্ধতি, যেটাই বলি না কেন, মোটামুটি এরকম ছিল। আমরা যখন ছাত্র ছিলাম আমরাও এভাবে চিন্তা করেছি। আমি যখন শিক্ষক হলাম তখন আমি চিন্তা করতাম আমার ছাত্ররা যেন ঠিক মতো পড়াশোনা করে, ক্লাসে ঠিক মতো আসে, একটা রেজাল্ট করে একটা চাকরি পাবে। কিন্তু ছাত্ররা যে শুধু চাকরি পাবে তা নয়, তারা যে আসলে চাকরি দাতা হতে পারে, এত বড় স্বপ্ন এবং সাহস দেখার সাহস আমার নিজের ছিল না। সত্যি কথা, এটা ভয় লাগতো। হ্যাঁ, যদি পিছলে পড়ে যায় ভয় লাগতো। এটা আসলে তার চেয়ে একটা সেফ জোনে থাকা, পড়াশোনা করে গেল, পাশ করে গেল, চাকরি পাবে, এটাই। কিন্তু এই ব্যাচের, প্রথমত এই ব্যাচ থেকে শুরু হয়েছে, তার আগেরও আমাদের পরবর্তী সেশনে আরো কয়েকজন জয়েন করবে, রাহিয়ান স্যার আসবেন, তাদেরও সিনিয়র 3-4 বছরে। কিছু কিছু ছেলে মেয়েরা ব্যতিক্রমী কিছু জিনিস দেখিয়েছে আমাদেরকে, যে না, শুধু যে চাকরির জন্য পড়াশোনা করবো তা নয়, চাকরি দেওয়ার জন্য আমরা পড়াশোনা করতে পারি বা সেভাবে আমরা তৈরি হতে পারি। এই সাহসটা যে শুধু সে ছাত্রদের দিয়েছে তা নয়, অ্যাজ বিইং এ টিচার আমাকেও দিয়েছে। হ্যাঁ, আমি তারপর থেকে ভিন্নভাবে চিন্তা করা শুরু করলাম, যে
তাই তো ছাত্ররা তো আরো উদ্যোগী হতে পারে, ওরা তো পথ দেখিয়েছে, এটা সম্ভব, তারা শুধু চাকরি খুঁজবে কেন, তারা তো নিজেরাও চাকরি দিতে পারে। এখন এইটা করতে হলে কি করতে হবে, দিস ইজ এ বিগ কোশ্চেন। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি ধর এখানে 20 বছর ধরে চাকরি করছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে, আমাদের কিছু কাঠামো আছে, আইনি কাঠামো আছে। আমি বা আরো 2-4 জন চাইলেই যে কাঠামোর বাইরে গিয়ে কিছু করতে পারবো, ভাবতে পারবো, সেটা কিন্তু সম্ভব না। এটা খুব কঠিন, আমাদের নিয়মের মধ্যে থাকতে হয়। নিয়ম পছন্দ করি বা না করি, নিয়ম মেনে চলতে হবে। কিন্তু এই নিয়মের মধ্যে থেকেও পড়াশোনার সাথে আরো কিছু স্কিল, আরো কিছু স্বপ্ন যদি মনে তৈরি হয়, এবং সেই স্বপ্নটাকে পড়াশোনার সাথে সাথেও চালিয়ে নিয়ে পূরণ করা সম্ভব, এইটা তারা দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন সেটা উনি আজকে তোমাদেরকে বলবেন। তো এখানে যারা উপস্থিত আছে ছাত্ররা, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করবো যে এই জিনিসটা মাথায় রাখা, যে আমরা আইটি যে অদূর সামনে একটা ভবিষ্যৎ, একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে বা হতে যাচ্ছে বা হবে হয়তো, সেখানে আমরা শুধু চাকরি খুঁজবো তা নয়, চাকরি দিতেও পারি। তো শরীফ স্যার আসলে দুটো বিষয় দৃষ্টি আকর্ষণ করবেন, আমি ওনাকে রিকোয়েস্ট করবো। একটা হচ্ছে যে চাকরি পেতে হলে কি ধরনের স্কিল ডেভেলপ করা দরকার ছাত্রদের পড়াশোনার পাশাপাশি, এবং পড়াশোনার সাথে যে সময়টুকুনি কিভাবে ব্যবহার করেছেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন তারাও প্রশ্ন করবেন, আমি নিজেও আসলে কিছু প্রশ্নে পার্টিসিপেট করব আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য। মানে সুবিধা করে দেওয়া হবে কিনা জানি না, মানে আমার নিজেরও কিছু জিনিস শেয়ার করা ভালো হবে, জানার ব্যাপার আছে যে এর বাইরে কি কি স্কিল ডেভেলপ করা দরকার একটা আইটি সেক্টরে চাকরি যোগ্যতা অর্জনের জন্য। এট দ্য সেম টাইম আরো কি বড় স্বপ্ন দেখা সম্ভব, যে না আমি নিজেও চাকরি দিব, এটা সম্ভব কিনা। তো ওনারা এটা করে দেখিয়েছেন, আমাদের মুখ উজ্জ্বল করেছেন, আমরা তাদেরকে নিয়ে খুব গর্ববোধ করি। ওনাদের ব্যাচে কয়েকজনে কাজটা করেছেন, তারপরে আরো কয়েকজন এবার রিসেন্ট যারা পাস করে গেল 4th ইয়ারে, তারাও জাস্ট গত বছর পাস করেছে, তারাও এরকম কিছু এন্টারপ্রেনারশিপে কাজ করছে। তো এটা আমাদের সবার জন্যই খুব আশার জায়গা, বিশ্ববিদ্যালয়ের জন্য তো বটেই, এবং এট দ্য সেম টাইম আমাদেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে এবং ছাত্রদেরও নতুন করে কিছু চিন্তা করবে, এটা আমি বিশ্বাস করি এই জায়গা থেকে। এখন আমি শরীফ স্যারকে অনুরোধ করছি তার কথা শুরু করে। কথাগুলো ইন্টারেক্টিভ হবে, আপনারা প্রশ্ন করবেন কিন্তু, তাই না? এটা কিন্তু জাস্ট কিছু বলা না, এটা জানা, জিজ্ঞেস করা যায় আপনি কেন পড়লেন, কেন পড়লেন না, কেন পড়লেন, কেন পড়লেন না, এই ব্যাপার। তো আমি এখন রিকোয়েস্ট করছি শরীফ স্যারকে এটা কথা শুরু করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্যারকে যেটা ভালো মনে হবে সেটা আপনি করবেন। তবে একটা বিষয়, আমরা অনেকে বলি এন্টারপ্রেনারশিপ, এখন যেমন হয়েছে স্টুডেন্টরা পড়াশোনার দিকে একটু মনে হয় নজর কম দেয়। পড়াশোনার দিকে মনে করে ডিপার্টমেন্টের পড়াশোনাটা আসলে অর্থ না, সবাই তো উদ্যোক্তা হচ্ছে, সবাই এন্টারপ্রেনার, আমি কিছু একটা হতে পারবো, এটা বলি সবাই। আসলে এটা আসলে সবার ক্ষেত্রে ঠিক না। সবাই আসলে সবকিছু করতে পারবে না, এটা খারাপ লাগলেও হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা। সবার দ্বারা আসলে সবকিছু হবে না। এই জন্য আমি বলছি প্রথমে নিজেকে জাজ করেন। আপনি যদি মনে করেন যে আমি উদ্যোক্তা হতে পারবো, তাহলে আপনি ওইদিকে সেইভাবে রিস্ক নেবেন। বাট আপনি যদি মনে করেন যে আপনি আদার্স সেক্টরে আদার্স অনেক প্রফেশনাল তো ভালো করা যায়, আপনি যদি মনে করেন আমি ইউনিভার্সিটি টিচার হবো, সেটাই আমি আরো 10 জনের জন্য মঙ্গলজনক হবে, ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আপনি সেদিকে টার্গেট করে না। আপনি যদি মনে করেন হচ্ছে ব্যাংকার হবেন কিংবা অন্য কিছু হবেন, আপনি সেদিকে টার্গেট করে আগাতে পারেন। বাট অবশ্যই সিদ্ধান্তটা আপনার নিজের। যেটা বলছিলাম যে অনেক স্টুডেন্ট এটা ঠিক মতো জাজ না করে পড়াশোনার দিকে অতটা মনোযোগ দেয় না, এটা কিন্তু মানে খুব মানে ভুল ধারণা। পড়াশোনার দরকার আছে। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে পড়াশোনা অতটা রেজাল্ট ভালো না, অনেকেই তো ভালো করছে। হ্যাঁ ভালো করছে, বাট এইটার পার্সেন্টেজ কিন্তু খুব বেশি না, খুব বেশি না, ভালো করছে। বাট পড়াশোনা করলে আপনি তার চেয়েও ভালো কিছু করতে পারেন। কারণ আমার নিজেরও কিছু হচ্ছে সফলতা ব্যর্থতা সবকিছুই আছে, আমার ল্যাকও আছে। আমি ভালো করছি আলহামদুলিল্লাহ, বাট এর চেয়েও ভালো কিন্তু করা যেত। আমার রেজাল্ট ভালো না, রেজাল্ট ভালো হলে হয়তো আমি এর চেয়ে ভালো কিছু করতে পারতাম, যদিও এখন কোনো প্রবলেম ফেস করি না। বাট এই প্রবলেম অন্য কারোর ক্ষেত্রে তো হতে পারে, অন্য কেউ এন্টারপ্রেনার নাও হতে পারে, তার জন্য তো রেজাল্টটা ইম্পর্টেন্ট, স্কিলটা ইম্পর্টেন্ট। তো এই জন্য
যেটাই করেন পড়াশোনাটাকেও পাশাপাশি গুরুত্ব দিয়ে নিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট থাকি, আমরা আসলে এটা সবার নিজের প্রবলেম না, এটা বয়সের জন্য বলতে পারেন। টিচাররা অনেক সময় অনেক কথা বলে, হয়তো টিচারদেরও অনেক সময় আমরা ভুল বুঝি, কিন্তু আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন একটা পর্যায়ে, তখন যদি আপনি চিন্তা করেন তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা টিচার আপনাকে, যে টিচারটা দেখবেন যে বেশি রাগারাগি করেছে, আপনাকে বেশি গালিগালাজ করেছে, বেশি সাজেশন দিয়েছে কিংবা বকাবকি করেছে, আপনি লাইফের প্রফেশনাল লাইফে যদি জাজ করেন, পেছনের ইতিহাসগুলো যদি একটু অ্যানালাইসিস করেন, দেখবেন আপনি যত দূরে এসছেন ওই টিচার গুলাই আপনার পেছনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখছে। তো ডিপার্টমেন্টের টিচারদের অ্যাকসেপ্ট করতে হবে এবং তাদেরকে আসলে সম্মান দিতে হবে। আমরা ওই টাইমটা আমরা বুঝি না, আমরা যে টিচার রাগ করে তাকে মানে শত্রু বানায় ফেলি, যে কেমন জানো নেগলেন্সি একটা ভাব। কিন্তু এই বিষয়গুলো আসলে পরবর্তীতে ওইরকম মনে হয় না। আমি এখন খুব ফিল করি, আমি আমার ডিপার্টমেন্টকে রীতিমতো মিস করি, আমার টিচারদের মিস করি। কিন্তু একটা সময় হয়তো আমি অন্যরকম ছিলাম, আমার কাছে মনে হতো না স্যাররা বকাবকি করে, এটা ঠিক না, কিন্তু তাদের এন্ড থেকে আসলে ঠিক ছিল। আবার স্যার একটা কথা বলেছিলেন যে অনেক কিছু ডিপার্টমেন্টের টিচাররা কিংবা ডিপার্টমেন্ট চাইলেও অনেক কিছু নিয়মের বাইরে করতে পারে না, কারণ সবকিছুরই একটা ল থাকে, একটা নিয়ম কানুন থাকে, রুলস থাকে। তো কিছু জায়গায় বাধ্য হয়ে স্ট্রিক্ট হইতে হয়, আপনাদের সবার চিন্তা করে স্ট্রিক্ট হতে হয় এবং সবার ভালোর জন্যই অনেক কিছু মন মতো অনেক সময় করা যায় না। তার মানে এই না যে কোনো টিচার আসলে কোনো স্টুডেন্টদের পছন্দ করে না, এটা হচ্ছে ভুল ধারণা। আমি এই কথাগুলো বলছি কারণ আমি অনেকের কাছ থেকে নেগেটিভ পজিটিভ অনেক ভাবে অনেক রকম কথা অনেক সময় কানে আসে, তো আমি এই জন্য এই ধারণাটা ক্লিয়ার করে দিতে চাই। টিচাররা আসলে কারোর জন্য হার্মফুল কখনো না। আপনার যেহেতু অনেক স্টুডেন্ট আছে, কারেন্ট স্টুডেন্ট, আমি এই জন্য বলছি টিচাররা কোনো টিচারই কখনো হার্মফুল না, এটা আমাদের জাস্ট একটা ভুল ধারণা। আচ্ছা, একটু ইন্টারেক্টিভ হলে খুব ভালো হতো উপস্থাপক। আমি 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 মনে হচ্ছে শুধু বলে যাচ্ছি, আমি একটু প্রশ্ন করি তাহলে বোধহয় সুবিধা হবে ছাত্রদেরও। হ্যাঁ, ওরা বোধহয় নতুন, তো ওরা বোধহয় একটু অস্বস্তি পাচ্ছে কিনা প্রশ্ন করতে। তবে দেখুন, আপনারা যারা ছাত্র আছেন, এই যে এইটাই কিন্তু আপনাদের একটা প্রথম লেসনটা কি জানেন? যে একটা রিসোর্স পারসন আপনাদের সামনে আছেন, তার কাছ থেকে আপনাদের জানতে হবে, এটা কিন্তু আপনাদের একটা কাজ। আপনারা তো এখানে জানতে এসছেন, তাই না? সুতরাং জানতে আসলে তো চুপ করে থাকলে তো জানতে পারবেন না, ক্ষতি তো আপনার হচ্ছে। তো আমি দুই একটা প্রশ্ন আগে একটু করে নিই শরীফ সাহেবকে। শরীফ, যেমন স্টুডেন্ট লাইফে আপনি টাইম ম্যানেজমেন্টের কথা বলেছেন। হ্যাঁ, তা আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, সবাই তো স্টুডেন্ট ছিল, এখানে তো সবাই একবারে আসে না। স্টুডেন্ট লাইফে আসলে মজা করতে ভালো লাগে, এটা খুব সত্যি কথা। বন্ধু বান্ধব থাকবে, আড্ডা দিব, ঘুরবো, এটা থাকবেই। হ্যাঁ, স্টুডেন্ট লাইফের আবার ডিপার্টমেন্টের পড়াশোনা থাকবে, ক্লাস টেস্ট থাকবে, এগুলো আমাকে করতে হবে, তাই না? আবার কিছু স্কিল, মানে বিশেষ করে আইটির ক্ষেত্রে, যার অনেক কিছু আসলে সিলেবাসে থাকে না, বা পড়ানো হয় না, ওভাবে থাকেও না, পড়ানো হয় না, বা দরকার পড়ে না, যেটাই বলি না কেন, কিন্তু প্রফেশনাল লাইফে এগুলো খুবই দরকার। একটা কথা কি, যেমন আমরা সিলেবাস যখন তৈরি করি আমাদের নিয়মে, এইটা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার 1 বছর আগে সিলেবাসটা তৈরি হয়, ঠিক আছে? এবং এটা 5 বছর ধরে চলছে সিলেবাসটা। এই 5 বছরের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনগুলোকে আমরা এটা যে সম্পৃক্ত করব বা অ্যাকোমোডেট করব, সেই সুযোগটা নাই। আবার কিছু কাঠামো থাকে যে আমার 160 ক্রেডিটকে কত ভাগে, এটা মানে আইনে বলে দেওয়া না যে এত পার্সেন্ট ম্যাথ থাকতে হবে, এত পার্সেন্ট অমুক থাকতে হবে, অমুক অমুক থাকতে হবে। সুতরাং আমি চাইলে যে একটা নতুন কোর্স ইন্ট্রোডিউস করব, এটা সম্ভব হয় না। কাঠামো চেঞ্জ করবো, সেটা সম্ভব হয় না। যেমন একটা এক্সাম্পল দিই, আমার রিয়েল এক্সাম্পল, যে আমি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে খুব শীর্ষ মহলে যারা আছেন তাদের কাছে একাধিকবার অনুরোধ করেছিলাম যে এটা এটা বিদেশে আমি দেখেছি, হ্যাঁ, যে কিছু কিছু কোর্স আছে সিএসসি, যেগুলো ইন্ডাস্ট্রি থেকে এসে পড়ানো হয়। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা এসে পড়ান। যেমন পার্টিকুলারলি আমি দেখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যানালাইসিস, ডেটাবেজের কিছু, মানে অনেকগুলো কোর্স, হ্যাঁ, যে কোর্সগুলো সাধারণত ইন্ডাস্ট্রির যারা প্রফেশনাল তারা এসে পড়ান।
তা আমি অনুরোধ করেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা করা যায় কিনা। এটা যে খুব বেশি টাকা লাগবে তা না, যেমন আমাদের একজন শিক্ষককে আমরা যদি বলি যে রাউন্ড দ্য ইয়ার যদি যে টাকাটা বেতন দেওয়া হয়, আমার যদি 20টা পজিশন থাকে ডিপার্টমেন্ট, আমি প্ল্যানটা ভাবে দিয়েছিলাম যে আমার 20টা শিক্ষক আছে বিভাগে, আপনি 19টা দেন, পজিশন একটা কম থাকে, তাহলে আপনার রাজস্বের খরচও বাড়ছে না। ওই যে একজন শিক্ষককে আমরা নিলাম না, পজিশনের বাইরে থাকলো, ওই টাকা দিয়ে আমরা প্রতি বছর ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসবো। এটা করতে পারলে অনেক সুবিধা হতো, এটা তো পারছি না। তো এরকম অনেক কিছু পারি না। এখন না পারলে তো পারলাম না, কিন্তু ছাত্রদের তো আবার পিছিয়ে থাকাও যাবে না। এখন অনেক ছাত্ররা নিজে থেকে পড়াশোনা করে তখন পাশাপাশি, যে ঠিক আছে সিলেবাসে নাই তবু আমি করবো এটা। তো আমি এখন শরীফকে প্রশ্ন করবো এই কন্টেক্সট থেকে, যে আপনি যখন স্টুডেন্ট লাইফে ছিলেন, আমাদের যে কোর্সের বাইরে আপনার কাছে কোন কোন জিনিস মনে হয়েছিল যেগুলো আমার শেখা দরকার এবং আপনি শিখেছিলেন? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, প্রশ্ন নাম্বার 1। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 24 ঘন্টার যে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে তখন প্ল্যান করেছিলেন? কারণ আপনাকে তো আড্ডাও দিতে হয়েছে, বন্ধুদের সাথে থাকতে হয়েছে, ডিপার্টমেন্টের পড়াশোনা তো করতে হয়েছে, ওখানে তো পরীক্ষা ক্লাস টেস্ট ছিল, এর সাথে অ্যাডিশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে সময় দিতে হয়েছে। তাহলে সময় ম্যানেজমেন্ট সেই সময় কি করে করেছিলেন এবং কি কি জিনিস পড়েছিলেন? শরীফ। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওই টাইমে টাইম ম্যানেজমেন্ট বলতে আমি আসলে আমি বরাবরই লিখা একটু অভ্যস্ত বেশি। বরাবরই আমি যে কোনো কিছু লিখে কাজ করি বেশি, ডকুমেন্টেশনে বিশ্বাসী বেশি। আমি তখন ওই টাইমটাকে আমি পত্রিকা চালাতাম, এই একটা উদ্দেশ্য। আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার পত্রিকার পেছনে ব্যয় করতাম, যে আমাদের যদিও সিএসসি স্টুডেন্ট হিসেবে অনেকটা ম্যাচ করে না, বাট পত্রিকার টাইম পত্রিকার পেছনে আমি অনেক সময় ব্যয় করেছি। তারপরেও আমি কালকের আমার কি কাজ, কালকের আমার 24 ঘন্টার সময় আমি আগের দিন আমি সবসময় রেডি করে রেখেছি যে আমি কয় ঘন্টা ঘুমাবো, আমি কয় ঘন্টা পড়বো। আমি পড়াশোনা খুব কম করতাম, এটা সত্যি স্যার। স্যার কয় ঘন্টা ঘুমাবো, কয় ঘন্টা পড়বো, কয় ঘন্টা আমি টিউশনিতে ব্যয় করবো, কয় ঘন্টা ফ্রিল্যান্সিং এর কাজে ব্যয় করবো, এগুলো আমি হচ্ছে সব প্ল্যান করে রাখছি। এবং ম্যাক্সিমাম ডেতে সন্ধ্যার দিকের টাইমটুকু আমি আড্ডাই দিতাম, বাট আড্ডার ওই অংশটুকু আমি কাজে লাগাতাম। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার একটা ভালো গুণ, আমি কখনো আড্ডা প্রচুর দিই, বাট আমি বেনিফিট ছাড়া কখনো আড্ডা দিই না। এখনো আমি দেখা যাচ্ছে আমি ক্লাবে যে আড্ডা দিচ্ছি, গুলশান ক্লাবে যে আমি 2 ঘন্টা আড্ডা দিচ্ছি, উত্তরা ক্লাবে যে 2 ঘন্টা আড্ডা দিচ্ছি, কিন্তু ওই আড্ডার পেছনে আমার টার্গেট থাকে। ওই আড্ডাকে আমি একটা মিটিং মনে করি। কারণ আমি যদি উত্তরা ক্লাবে গিয়ে এখন আড্ডা দিই, আমি চিন্তা করি যে ওই আমার হয়তো আদার্স ইন্ডাস্ট্রির 2জন এন্টারপ্রেনার থাকবে, তাদের সাথে আমার হয়তো কোনো কিছুতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসা যাবে, কোনো বিজনেস ডিল। আমি এরকম ভাবে নিই। তখনও সন্ধ্যার সময় আমি সাধারণত ব্যয় করতাম, আমি পত্রিকা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সাংবাদিকের সাথে বসতাম, সেগুলো নিয়ে কিভাবে কি করা যায় এগুলো নিয়ে বসতাম। আবার টিউশনের টাইমটা আমি আগে সবকিছু আমি আগের দিন লিখিত করে নিতাম আমি, এবং ওই মোতাবেকই আমি কাজ করতাম। ওই বাইরে সাধারণত যেতাম না। ইভেন আমার পড়াশোনাটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে করতাম। ডিফারেন্ট ওয়েতে বলতে আমি সাধারণত পরীক্ষার মধ্যে মুভি দেখতাম বেশি। স্যার শুনলে হয়তো আসবেন যে ইভেন ফাইনাল যে পরীক্ষাগুলো ওই টাইমটুকুর মধ্যে মানে মুভি দেখার স্পিডটা বেড়ে যেত। কারণ আমার সাইকোলজি ছিল ডিফারেন্ট। ধরেন কালকে আমার এক্সাম, আমি আজকে তো ডেফিনেটলি মুভি দেখার টাইম না, বাট কালকে এক্সাম হলে আমি আজকেই মুভি দেখতাম বেশি, এরকমই হয়েছে বেশি। বাট ওইটা আমার এন্টারটেইনমেন্ট, মানে আপনার রিফ্রেশমেন্ট বলতে পারেন। বাট আমি টানা মুভি দেখতাম না, সেটা আমি টাইম ম্যানেজ করে নিতাম। কালকে আমার পরীক্ষা, আজকে আমি কতটুকু ঘুমাবো, কতটুকু পড়বো, তার একটা প্ল্যান করে আমি হয়তো আধা ঘন্টা আমি টানা পড়েছি কিংবা 1 ঘন্টা টানা পড়েছি, প্ল্যান করে রাখতাম 15 মিনিটস আমি মুভি দেখতাম। ওইটা আমি পজ করে রাখতাম, পজ করে রেখে দেখা যাচ্ছে আবার 1-1.5 ঘন্টা আমি পড়তাম, পড়ে আবার 15 মিনিটস মুভি দেখছি। আমার এন্টারটেনমেন্ট গুলো ছিল এইভাবে। এবং ওই টাইমটাতে আপনার আমার বরাবরই বললাম যে লিখায় অভ্যস্ত বেশি আমি। পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার চেয়ে আমি লিখতাম বেশি। স্যাররা যে লেকচার গুলো দিত আমার ডিপার্টমেন্টের, আমার রেজাল্ট ভালো না হলেও আমার হাতের নোট অনেকেই হচ্ছে ইউজ করতো আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা। আমি স্যাররা যে লেকচার দিত কিংবা স্যারের লেকচার প্লাস বইয়ের কম্বিনেশন এগুলো নিয়ে আমি লিখতাম, নোট লিখতাম, এবং ওইটাতে আমার ম্যাক্সিমাম পড়া হয়ে যেত। এই জন্য আমার পড়তে হইতো কম।
মানে ম্যাক্সিমাম টাইম আমি এটাই করতাম। আর প্ল্যানের ক্ষেত্রে যেটা বললাম, টাইম ম্যানেজমেন্টের যেটা করতাম, প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট টু পয়েন্ট টাইম উল্লেখ করে স্টার্ট এন্ড দিয়ে আমি টাইম লিখিত রাখতাম এবং ওইভাবেই আমি মেনটেন করার চেষ্টা করতাম। হ্যাঁ, সামটাইমস ওটা ফেল করতো, সবসময় যে ওই টাইমের মধ্যে চলতে পেরেছি তাও না, ফেল করতো, বাট লিখিত রেখেছি, সব ডকুমেন্টেশন ছিল আমার আগের তখনকার সময়ের ডায়েরি কিংবা তখনকার সময়ের নোট, তখনকার সময়ের প্ল্যানিং গুলো আমার এখনো আছে, আমার বাচ্চা কাচ্চা দেখতে পারবে আর কি স্যার। খুব মজা লাগছে গল্পের ছলে। তো বাইজিৎ, জি আপনি একটু জি মানে স্যার আপনার স্যার মাধ্যমে আরো যারা প্রশ্ন করতে আগ্রহী, আমার নিজেরও অনেক প্রশ্ন তৈরি হয়েছে, এগুলো শেয়ার করলে হয়তো আপনাদের উপকারে আসবে কিনা আমি জানি না, আমি করব। তবে আমি একটু ছাত্রদেরকে ডিস্ট্রাকশন করছি, আপনি যদি একটু কন্ট্যাক্ট করেন। মানে এটা জি আসলে স্যার কিছু, আমি আমি টেকনিক্যাল বিষয়ে একটু পরে যাব, হ্যাঁ, কারণ এখানে sure, sir, অনেকগুলো বিষয় চলে এসেছে যেগুলো কথা বলার সুযোগ আছে, জানার সুযোগ আছে কথা বলার চাইতে। sure, আপনি একটু দেখুন বাইজিৎ। yes, স্যার বিএম শরীফ স্যার আমাদের সামনে কথা বলছিলেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে। স্যার বর্তমানে কি করছেন আমি সেটা নিয়ে আরেকটু বিস্তারিত বলি। স্যার সিএসসি তে বিএসসি করেছেন ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে, আইবিএ করেছেন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে, ডিজিটাল ইউনিভার্সিটি ইনোভেশন লিডারশিপ প্রোগ্রাম করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে। তিনি একজন এন্টারপ্রেনার, ইনভেস্টর এবং স্টার্টআপ অ্যাক্সেলারেটর। 10 বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে আছেন এবং 3টারও অধিক তিনি স্টার্টআপ পাবলিশার করেছেন পার্টনার হিসেবে, এবং 6টার বেশি বিজনেসে উনি ইনভেস্ট করেছেন। তো বুঝতেই পারছেন স্যারের টাইম ম্যানেজমেন্টটা বোধহয় স্যারের সবচাইতে স্ট্রং সুট বর্তমান সময়েও। তো আমি বলতে আচ্ছা, এই বিষয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সাধারণত চ্যাট বক্সে প্রশ্নটা করতে পারি, কিন্তু আজকের সেশনটা আমরা চাচ্ছি ইন্টারেক্টিভ হোক। সেই ক্ষেত্রে আমরা আপনাদের অনুরোধ করব আপনারা হ্যান্ড রেইজ করে অনুগ্রহ করে আনমিউট করে প্রশ্নগুলো করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি। স্যার আপনি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমরা অনেকেই আছি যাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি না, এই ক্ষেত্রে আইটিতে যাওয়ার জন্য আমাদের মিনিমাম কি পরিমাণ ইফোর্ট দেওয়া লাগবে? মানে আমাদের এক্সট্রা এডুকেশনাল ব্যাপার, যেমন আমাদের হতে পারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা বা অন্যান্য আইটি রিলেটেড যেগুলো আছে, সেগুলোতে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি যারা আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না? আচ্ছা, ভালো কোশ্চেন করেছেন। বরাবরই আমি যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডেফিনেটলি রাজশাহী ইউনিভার্সিটি বলতে যে কোনো মানুষেরই, আমি যেহেতু ওখানকার স্টুডেন্ট, আমার কিন্তু একটা সফট কর্নার কাজ করে অলওয়েজ। তো সিএসসি তে পড়লেও যে সিএসসি তে না পড়লে যে আপনার প্রোগ্রামিং কিংবা আইটি ইন্ডাস্ট্রিতে জব করা যাবে না, এ ধরনের কিন্তু কোনো কিছু বাধা ধরা নিয়ম নাই। যেমন আমাদের এখানে একজন প্রোগ্রামার আছেন, উনি রাজশাহী ইউনিভার্সিটি ম্যাথের স্টুডেন্ট, নাম সাকিব। আমাদের যদি আমার কারেন্ট টিমের সবচেয়ে ভালো, সবচেয়ে ডেডিকেটেড, সবচেয়ে অনেস্ট, সবচেয়ে স্কিলড প্রোগ্রামার যদি জাজ করি, তাহলে সে কিন্তু সিএসসি স্টুডেন্ট না, সে কিন্তু ম্যাথের স্টুডেন্ট। বাট সে, তার প্যাশন ছিল প্রোগ্রামিং, সে কাজ করেছে ওইটা নিয়ে এবং সে ভালো করছে আলহামদুলিল্লাহ। এবং রানিং মান্থে তার ইনক্রিমেন্ট, এটা হচ্ছে মানে আমাদের জয়েনিং ডেটে ইনক্রিমেন্ট হয়, এই মাসে ইনক্রিমেন্ট, এবং সে আলহামদুলিল্লাহ ভালো করছে, সেও হ্যাপি। মানে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের স্টাফদের মোটামুটি হচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে, তাদের ইনক্রিমেন্ট, তাদের আদার্স ফ্যাসিলিটিস, এগুলো আমরা চেষ্টা করি। তো আপনার যদি ইচ্ছা থাকে, আপনার, আমি প্রথমে যেটা বলেছি, আপনাকে জাজ করতে হবে। আপনি যদি জাজ করতে পারেন, আপনি যদি বোঝেন যে আপনি প্রোগ্রামিং এ ভালো করতে পারবেন, আনলেস প্রোগ্রামিং ছাড়াও কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে কিংবা সফটওয়্যার ফার্মে আরো অনেক মানে ডেজিগনেশন আছে। যেমন ডেটাবেস নিয়ে কাজ করতে পারেন, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন, সার্ভার নিয়ে কাজ করতে পারেন, ইভেন সফটওয়্যার সেলস এন্ড মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, সফটওয়্যার ফার্মে এইচআর নিয়ে কাজ করতে পারে আদার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। সো অনেকগুলো ক্ষেত্র আছে। তো আমি প্রোগ্রামিং কে এক্সাম্পল হিসেবে ধরলাম, যেহেতু এটাই হচ্ছে সিএসসি এর বেস। আপনার যদি টার্গেট থাকে আপনি প্রোগ্রামার হবেন, সফটওয়্যার ফার্মে জব করবেন, ক্যারিয়ার করবেন প্রোগ্রামিং এ, আপনি ডেডিকেটেডলি সেই ল্যাঙ্গুয়েজটা শেখেন। আর খুব ইম্পর্টেন্ট বিষয়,
অনেকে মনে করেন যে হচ্ছে প্রোগ্রামিং আসলে কঠিন। আমি নিজেও হচ্ছে ভালো প্রোগ্রামার ছিলাম না, এখনো ভালো প্রোগ্রামার না। বাট এটা আমি যে পারি না পারবো না এটাও না, আসলে এটা আমার একটা ভয় ছিল, কিংবা আমার প্রথম থেকে এই টার্গেটটা আমার ছিল না। আমার প্রথম থেকে টার্গেট ছিল না যে আমি প্রোগ্রামার হবো। আমার প্রথম থেকে টার্গেট ছিল আমি এখন যেটা করছি, আমি মানে বিজনেস কিংবা এন্টারপ্রেনার এগুলো নিয়ে থাকবো। বাট আমি ম্যানেজ করতে পারতাম ভালো। এখন আমার বড় টিম, অলমোস্ট 70+ টিম মেম্বার্স, এখন তাদেরকে ম্যানেজ করছি। তো সেটাই, আপনার যদি টার্গেট থাকে আপনি ডেডিকেটেডলি সেই জিনিসটা শেখেন। তবে প্রোগ্রামিং জিনিসটা কঠিন সেটা না। আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা যদি আপনি ভালোভাবে জানেন, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি জাভা বলেন, পিএইচপি বলেন, পাইথন বলেন, সব ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি ভালোভাবে শিখতে পারবেন। বাট একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে। তাহলে অন্যগুলো শিখতে মানে ভিডিও কাজ করবে না, সময় লাগবে না এক্সট্রা। আদার অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে ম্যাক্সিমাম আপনার লাগবে 7 days। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এর মাঝখানে নিশাত প্রশ্ন করেছেন যে ইকোনমিক্সে অনার্স করছি, আইটি সেক্টরে জব করার জন্য কি কি স্কিল, সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে? আচ্ছা, আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ এখন শেখার দরকার নেই। আপনি যদি আমি জানি না ইকোনমিক্স এর রিলেটেড কোর্সে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কিনা, আমার জানা নেই। সি থাকার কথা, শামীম স্যার বলতে পারবেন আছে কিনা। আচ্ছা, শরীফ স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করছি ইকোনমিক্স স্টুডেন্টের প্রশ্নের মানে সম্পর্ক হিসাবে, যে আপনাদের মানে আমাদের সিএসসির ক্ষেত্রে বা জানি না আপনি যাতে রিয়েল ওয়ার্ল্ডে আছেন, যে এই মানে ফিজিবিলিটি স্টাডি দরকার পড়ে অনেক প্রজেক্টে। ইকোনমিক্স এর যারা স্টুডেন্ট তারা আইটি ফিল্ডে জবের ক্ষেত্রে এই সুযোগগুলো তারা পায় কিনা, মানে আপনাদের অনেক প্রজেক্টে দরকার পড়ে কিনা ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট, এটাও একটা স্কোপ কিনা, এটা একটা মানে সম্পর্ক প্রশ্ন। জি, আমাদের যেমন আমাদের ফার্মের স্ট্রাকচার বলি, আমাদের কয়েকটা ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট গুলো একটা হচ্ছে এইচআর এন্ড অ্যাডমিন, ওইটাকে আমরা অপারেশনস বলি, অপারেশন। আর একটা হচ্ছে অ্যাকাউন্টস, আর একটা আছে সেলস, আর একটা হচ্ছে মার্কেটিং। দুইটাকে একসাথে বলি বিজনেস ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে সাপোর্ট, আর একটা হচ্ছে আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর একটা আছে ইমপ্লিমেন্টেশন। অনেকগুলো ডিপার্টমেন্ট। কিন্তু আপনি ইকোনমিক্স এর যদি স্টুডেন্ট হন, ইকোনমিক্স এর ক্ষেত্রেও আছে আমাদের সফটওয়্যার ফার্মে। আমাদের কিন্তু আর&ডি করতে হয় ইকোনমিক্স এর। ফর এক্সাম্পল, আমরা হয়তো করছি না, যেমন আপনার ব্যাংকিং সফটওয়্যার, কিংবা আপনার এই যে আপনার এই যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, পিকেএসএফ বলেন, পল্লীকর্ম, এই ধরনের অনেকগুলো এনজিও কিংবা আপনার ব্যাংক বলতে পারেন, এইগুলা যদি যারা কাজ করে, যেসব সফটওয়্যার ফার্ম, যদিও আমরা করছি না, বাট সফটওয়্যার তো করে অনেক ইন্ডাস্ট্রি, অনেক সফটওয়্যার ফার্ম। তো এই সফটওয়্যার গুলো যখন বানাতে হয়, তখন কিন্তু আপনার ডোমেইন নলেজ দরকার হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা হয়তো সফটওয়্যার বানাবে, প্রোগ্রামিং করবে, বাট তাদেরকে বেসিক নলেজ, ডোমেইন নলেজ কিন্তু সেই স্পেসিফিক এরিয়ার কাউকে দিতে হবে। তো ইকোনমিক্স এর স্টুডেন্টের কিন্তু এরকম জায়গায় অবশ্যই সুযোগ আছে। যেমন আমি যদি ব্যাংকিং এর একটা সফটওয়্যার করি, আমার অ্যাকাউন্টস এর লোক লাগবে, কিংবা আমার ফিনান্সের লোক লাগবে, কিংবা আপনার ইকোনমিক্স এর লোক লাগবে, কিংবা আমি যদি স্টক এক্সচেঞ্জের জন্য কোনো সফটওয়্যার করি, ডিএসসি, তখন আমার ইকোনমিক্স এর স্টুডেন্ট লাগবে। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিন্তু ইকোনমিক্স এর নলেজ ওই লেভেলের থাকার কথা না, বাট সেই নলেজটা গ্যাদার করবে যার নলেজ আছে ওই ডোমেইনটা, তার থেকে। আচ্ছা শরীফ স্যার, এখানে একটা সম্পূরক জিনিস, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে ইকোনমিক্স এর একজন ছাত্র সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রিতে যাবে এবং তার ডোমেইন নলেজটা কাজে লাগবে। সুতরাং ওই ছাত্রটি যদি তার ডোমেইন নলেজের সাথে সাথে আরো দুই একটা টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু ফার্মগুলোকে আরো বেশি সাপোর্ট দিতে পারবে। হ্যাঁ, এটা এক্ষেত্রে আপনি যদি একটু সাজেশন দেন যে ওই মানে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন আইটি রিলেটেড টেকনিক্যাল স্কিল ডেভেলপ সে করার চেষ্টা করতে পারে, বা সোর্স গুলো কোথায়, কোথা থেকে করবে? আচ্ছা, শুধু ইকোনমিক্স না, আমি জেনারেলি বলি, প্রত্যেকটা মানুষের, আমার যেটা এখন ফিল হয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাবা মার, প্রত্যেকটা বাচ্চাকে অ্যাটলিস্ট একটা করে ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত, সেটা যেই হোক।
সো আমি মানে সামগ্রিক বলছি, সো ইকোনমিক্স হোক আর যে কোনো, তো প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওর ক্যারিয়ার গড়ুক না গড়ুক, উচিত একটা ল্যাঙ্গুয়েজ শিখতে। কারণ এখন আইটি ইন্ডাস্ট্রির যুগ, এবং আপনার ওয়ার্ল্ড আলটিমেটলি প্রযুক্তি কিংবা টেকনোলজি মানে কন্ট্রোল করবে, এটার কোনো মানে সন্দেহ নেই। সো আপনার আপনার যে ডোমেইন নলেজ, সেটার পাশাপাশি আইটি ইন্ডাস্ট্রিতে আপনার পারফরমেন্স, আপনার স্কিল, আপনার আরো ডেভেলপ করতে চাইলে আপনি পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, যে কোনো একটা, যেমন সি শিখতে পারেন, সি প্লাস প্লাস শিখতে পারেন, আবার সি পিএইচপি শিখতে পারেন। বাট এইগুলা যে শেখা যে আবার কঠিন, এটাও কিন্তু না। এখন অনলাইনে অনেক কোর্স অ্যাভেলেবল হয়েছে, অনলাইনে কোর্স করতে পারেন। আপনার ইউটিউব কিংবা অনলাইনে প্রচুর রিসোর্স। আপনার শেখার আসলে আপনার যদি আগ্রহ থাকে, এই রিসোর্সের ঘাটতি নেই। আপনি অনেক জায়গা থেকে, যেহেতু দুনিয়া নেটে কানেক্টেড, আপনি অনেক সোর্স পাবেন শেখার, বাট আপনার ইচ্ছাটা লাগবে। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আমি যদি কোনো উন্নত দেশের কারিকুলাম গুলো একটু যদি আমরা স্টাডি করি, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই স্কুলে, যেটা শরীফ স্যার বললেন, স্কুলের 7 বা 8 ক্লাসেই প্রোগ্রামিং এর একটা ধারণা দেওয়া হয়, এটা সবাইকে। কারণ ক্লাস 7 বা 8-এ কে কোথায় ভবিষ্যতে যাবে এটা তো কেউ জানে না। তো এই প্রোগ্রামিং শেখার যে ধারণাটা, সেটা যে তাকে প্রোগ্রামারই হতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা অঙ্ক শিখি, অঙ্ক আমাদের একটা কোর্স থাকে, সবাই গিয়ে ভবিষ্যতে যে অঙ্কই করবে, ক্যালকুলেশন করবে, হিসাবপত্র মেনটেন করবে তা নয়। এটা আসলে একটা ব্রেনের এক্সারসাইজ। হ্যাঁ, আমাদের এটা চিন্তা করার কিছু ক্যাপাসিটি গুলো বৃদ্ধি করে। তো সুতরাং যদি সম্ভব হয়, মানে আমরা, আপনারা যারা আছেন তারা তো বটেই, আপনাদের ছোট ভাইরাও অনেকে আছে, মানে আমরা তো সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। যারা এখন স্কুল কলেজে আছে তাদেরকে উৎসাহিত করবেন, নিজেরা তো বটেই, নিজেদের ছোট ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়ে যারা আছে, যে বাবা তোমরা একটা করে ল্যাঙ্গুয়েজ শেখো। এবং এটা কিন্তু অনেক অনেক মজার মজার টিউটোরিয়াল আছে, অনলাইনে কম্পাইলার আছে, এটা সহজ হবে, এটা একটু চেষ্টা করা যেতে পারে। তো শরীফ স্যারের কাছে আমার অনেক শর্ট করবে, হ্যাঁ, চিন্তা করার শক্তিটা বাড়বে, এটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তো আমি আমার কথা অনেক আগিয়ে যাচ্ছে, আরো কিছু কথা আসবে, আমি একটু পিছনের কথাগুলো শেষ করে নিই। ওনার মানে আমি আমি চাচ্ছিলাম যে ওনার কাছ থেকে আপনার একটা ওনার লাইফটা আপনারা জানুন, যা মানে ওনার লাইফস্টাইলটা জানলে যেন এটা অনুসরণ করা যায়, বা এখান থেকে কোনো কিছু শেখা যায় কিনা, সেজন্যই ওনাকে ডাকা আর কি। সরাসরি বলতেছেন, উনি পত্রিকাতে জড়িত ছিলেন, এটা উনি বলেছেন আগে, অনলাইন পত্রিকা। এটা কিন্তু শুধু লেখা না, এটার সাথে কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার আছে, তাই না? টেকনিক্যাল স্কিলও ডেভেলপ করেছেন, আবার হচ্ছে লেখালেখি, দুটো স্কিল ডেভেলপ করেছেন। আচ্ছা শরীফ, আপনি কি এই পত্রিকার সংক্রান্ত যে আপনার এক্সপিরিয়েন্স, মানে পত্রিকার লেখালেখি বা যেটাই হোক না কেন, বা অনলাইন পোর্টালটা ম্যানেজ করা, এটা কি আপনার প্রফেশনাল লাইফে কোনোভাবে প্রভাব ফেলেছে বা উপকারে এসেছে বলে মনে হয় ভবিষ্যতে, যখন আপনি প্রফেশনাল লাইফে এসেছিলেন? জি স্যার, আমি প্রথম টেকনোলজি দিয়ে বলি। আমি যে ওয়েবসাইটটা করেছিলাম, পত্রিকাটা করেছিলাম, পত্রিকা লেখালেখি তো ডিফারেন্ট স্কিল, বাট আমার ডিপার্টমেন্টের স্কিল কাজে লেগেছে। আমি পত্রিকাটা, অনলাইন পত্রিকাটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম, নিজেই ডেভেলপ করে। এবং ওইটা আমার মোটামুটি কাজ শিখে প্র্যাকটিস করে একটা ফার্স্ট রেজাল্ট আউটপুট দাঁড় করানো, সেটা হচ্ছে আমার পত্রিকা, এবং ওই পত্রিকা নিয়ে আমি মুভ করেছি। ওই ক্ষেত্রে ওই টাইমটুকু আর এই টাইমটুকু আমি যদি কম্পেয়ার করি, আমার কি কি স্কিল কাজে লেগেছে। যেমন আমার স্যার ওই টাইম থেকে ম্যানেজমেন্ট কাজে লেগেছে, আমি অনেকগুলা নেটওয়ার্ক কানেক্ট কাজে লেগেছে, নেটওয়ার্কিং, আপনার লিডারশিপ কাজে লেগেছে। আমি ওই টাইমে প্রত্যেকটা, যেহেতু ক্যাম্পাস বেসড পত্রিকা ছিল, আমার প্রত্যেকটা ক্যাম্পাসে একটা করে করেসপন্ডেন্ট ছিল, তাদেরকে আমি ম্যানেজ করেছি, তাদের সাথে কমিউনিকেশন করেছি, তাদেরকে ম্যানেজ করা শিখেছি, তাদেরকে লিড দেওয়া শিখেছি, লেখালেখি নিজেও শিখেছি। তাদের যারা অনেকে প্রফেশনাল সাংবাদিক ছিল, তাদের থেকে আমি আইডিয়া নিয়েছি। তো এইগুলো কিন্তু এখন কাজে লাগছে। আমার এতগুলো ম্যান পাওয়ার ম্যানেজ করছি, আমার এখন ফরেন অফিস আছে, আমরা যেহেতু এখন কিন্তু আমরা লোকাল কোম্পানি না, আমরা ইউরোপ বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সো আমার মাল্টিপল অফিস মেনটেন করতে হয়, মাল্টিপল কালচারের মানুষকে ম্যানেজ করতে হয়। সো এই স্কিল গুলো আমার কাজে লেগেছে ডেফিনেটলি। আচ্ছা শরীফ সাহেব, এই যে এখানে আপনার লেখার স্কিলটা কি আপনার টেকনিক্যাল প্রপোজাল তৈরি করার ব্যাপারে হেল্প করছে এখন, মানে যে এটা তো একটা হ্যাঁ, স্কিল? ডেফিনেটলি করেছে, এটা করেছে, এটা করেছে। আচ্ছা, আমি একটু স্টুডেন্টদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন তারা দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবেন।
এটা হচ্ছে আমাদের এই ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের এটা একটা কমন সমস্যা বলে মনে হয়, কারণ আমিও এই নর্থ বেঙ্গলে আমার ব্রট আপ, আমার জন্ম এখানে। আমি বলতে পারি যে আমার এক্সপিরিয়েন্সটা, আমি ঢাকাতে চাকরি করেছি 6 মাস। তো ওইখানে ঢাকার ছেলেমেয়েরা যেভাবে জীবনটাকে দেখে বা স্বপ্ন দেখে বা পরিকল্পনা করে, আমরা অনেক ভয় পাই। হ্যাঁ, কিছু ডিফারেন্স আছে। এই ডিফারেন্স থেকে যারা বেরিয়ে আসতে পারছে, দে আর ডিফারেন্ট। ইউ হ্যাভ টু মেক ইউ ডিফারেন্ট ইন সাম ওয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই আউট অফ দ্য বক্স চিন্তা করা। দুটো পয়েন্ট শরীফ স্যার খুব গুরুত্বপূর্ণ বলেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, তার মধ্যে নেটওয়ার্ক ডেভেলপ করা। এই যুগে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং আপনি দুটো ওতপ্রোতভাবে জড়িত। আপনি এই যে আজকে আইট্রিপলি এই প্রোগ্রামটা যখন প্রথমে বলা হলো, এটা সিএসসি আমাদের 4th ইয়ারে কিছু ছাত্ররা একবার এসেছিল আমার কাছে, তারা বলেছিল যে স্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমার কি কি স্কিল দরকার। তাই বললাম যে এটা তো বাবা আমি জানি না, যারা ইন্ডাস্ট্রিতে আমাদের ছাত্ররা আছে তারা ভালো বলতে পারবে। তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা এটা একটু ভালোভাবে অর্গানাইজ করি, সবাই জানে। তো এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আজকে দেখুন, এই যে আইট্রিপলি স্টুডেন্ট মঞ্চের মাধ্যমে, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি দেখলাম অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে। আমি জানি না যে আপনাদের এই নেটওয়ার্কটা ধরে রাখতে পারবেন কিনা। দিস ইজ ওয়ান অফ ইউর অ্যাচিভমেন্ট। যদি ধরতে পারেন, এটা কাজে লাগবে। নেটওয়ার্কটা আপনার খুব কাজের জিনিস। কখন কোথায় কাজে লাগবে ডোন্ট নো, কাকে কাজে লাগবে এটাও আমি জানি না, কিন্তু কাজে লাগবে, এটা একটা পার্ট। এবং এইটার সাথে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে, যেটা কিন্তু ওনার এই যে একটা কথা আছে যে আমার এক বন্ধু, উনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে ইউএসএ তে, উনি একটা কথা বলতেন যে একজন প্রোগ্রামার আসলে হি ইজ এ প্রোগ্রামার ফর 24 আওয়ার্স। হ্যাঁ, প্রোগ্রামার কখনো 8 ঘন্টার জন্য হয় না, যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কারণ বাসায় যখন খেতে আসে তখনও তার মাথায় কিন্তু ঘোরে যে ওই যে কোডটা করে এসেছিলাম, ওখানে তো ডিবাগটা ঠিক করতে পারিনি। ঘুমাতে গেলেও মাঝে মাঝে, এটা আমার হয়েছে, হ্যাঁ আমি স্টুডেন্ট ছিলাম, ঘুম ভেঙে যেত, আচ্ছা ওটা কেন হলো না, আবার উঠে গিয়ে পিসির সামনে বসছি। তো একটা প্রোগ্রামার আসলে 24 আওয়ার্সের জন্য প্রোগ্রামার হয়। ঠিক তেমনি যারা স্বপ্ন দেখবে ইসের মতো, এই যে শরীফের মতো যারা চিন্তা করবে, তাদের মাথায় কিন্তু এটা থাকতে হবে, 24 আওয়ার্স থাকতে হবে। তারা আড্ডা দিতে যখন যাবে তখনও চিন্তা করবে যে এখান থেকে কিভাবে লিঙ্ক করা যায় আবার স্বপ্নের সাথে, কিভাবে স্কিলের সাথে লিঙ্ক করা যায়। তারা যখন কারোর সাথে মিটিং এ বসবে, কোন একটা নেটওয়ার্ক ডেভেলপ করবে, প্রত্যেকটা জায়গায় এই অংশটুকু থাকবে। এই দুটো জন্য আপনারা মানে এই পয়েন্টগুলো একটু স্কিপ করে যাবেন না, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা সিলেবাসে পড়ছি, কন্টেন্ট পড়ছি, এটা কিন্তু সবাই পড়ছি, কিন্তু এর বাইরে যে জিনিসগুলো হচ্ছে, যিনি উনি বলতেছেন তার ব্যক্তিগত লাইফ থেকে, সেটাই হচ্ছে অতিরিক্ত বলা, যেটা আমার সিলেবাসে লেখা নাই, যেটা আমার লেকচারে নাই। সুতরাং এই অতিরিক্ত লেখাগুলো আপনারা বলাগুলো হারিয়ে ফেলবেন না। এই নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, কমিউনিকেশন ডেভেলপমেন্ট যতটুকু পারেন, এবং এইটা করতে গিয়ে আপনার একটা ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করতে হবে, করে যাবে অটোমেটিক্যালি, যে আমি কার সাথে কিভাবে কথা বলা উচিত, কতটুকু বলা উচিত, দিস এন্ড দ্যাট। শরীফের কাছে আবার পরের মানে পুরাতন কিছু জিনিস আমি আবার শেষ করে আসবো আর কি। উনি মুভি দেখতেন, এটা খুবই মানে ভালো একটা ব্যাপার, সেটা আমি এটা খুব লাইক করি। ছাত্ররা সুস্থ বিনোদনের মধ্যে থাকুক, বিনোদন ছাড়া চাপ নিয়ে কোনো কাজ করা সম্ভব না, এটা খুবই দরকারি বিষয়। আচ্ছা, ইসের জন্য সিলেবাসের বাইরে আপনি তো ওইটা করেছেন, ডেফিনেটলি একটা কাজ করেছেন, আর কি কি টেকনিক্যাল স্কিল ডেভেলপ করার ব্যাপারে ছাত্ররা এখন পড়বে? মানে এখন তো 10 বছর হয়ে গেছে, আপনারা যে সময় পাস করেছেন এখন তো অনেক এগিয়ে গেছে। যারা 3rd ইয়ারে আছে বা 2nd ইয়ারে আছে বা 4th ইয়ারে আছে, তারা এই পড়ার সাথে সাথে কোন কোন বিষয় একটু একটু করে পড়বে, কোন কোন প্ল্যাটফর্ম, কোন কোন টুলস পাশাপাশি যেন শিখে যেতে পারে এই মুহূর্ত থেকে, এখন থেকে যেন শিখতে পারে। আমি এটাকে স্যার কয়েকটা পার্ট করে নেই। একটা হচ্ছে কোন কোন কোর্স, আর পাশাপাশি কোন কোন ল্যাঙ্গুয়েজ, প্লাস কোন কোন টুলস। আমি যদি কোর্সের দিকে আসি, আমরা হয়তো ডিপার্টমেন্টে থাকা অবস্থায় কিছু কিছু কোর্স আছে যেগুলো আমাদেরকে অনেক অনেক সময় কঠিন লাগে, আমার নিজেরও লেগেছে। যেমন ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, এই কোর্সগুলো কিন্তু অনেক টাফ মনে হয়, কিন্তু আপনার পৃথিবী কন্ট্রোল করবে এই কোর্সগুলো। ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং দ্যাট মিনস এটার সাথে রোবোটিক্স, আইওটি এগুলো কানেক্টেড। এইগুলা আপনাকে এই কোর্সগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। ওই টাইমে আমার নিজেরও কঠিন লেগেছে, আশা করি আপনাদেরও কঠিন লাগে, কারণ এই কোর্সগুলো এতটা ইজি না, বাট আগ্রহ নিয়ে শিখতে হবে। এই কোর্সগুলো মানে শিখতে পারলে অনেক মজার, এগুলো নিয়ে ফিউচার। আর ল্যাঙ্গুয়েজের জন্য
মেশিন লার্নিং এর সাথে কিছু রিলেটেড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, যেমন যে সি স্ক্রিপ্ট আছে, ম্যাটল্যাব আছে, এগুলো হচ্ছে করতে পারেন। বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো জানি সেইগুলোর মধ্যে সবচেয়ে রিচ ল্যাঙ্গুয়েজ যেটা মোটামুটি সেটা হচ্ছে পাইথন। এবং পাইথন হচ্ছে অনেক মজার ল্যাঙ্গুয়েজ। আমরা যদিও মোস্টলি পিএইচপি তে কাজ করি, কিছু প্রজেক্টে কাজ করি পাইথনে, বাট পাইথনের ফিউচার অনেক ভালো। আর একটা ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে গ্রুভিটা এখনো অতটা পপুলার হয়নি, তবে ল্যাঙ্গুয়েজটা মানে পপুলার হবে। বাট আপনি প্রথমে বলেছি একটা ল্যাঙ্গুয়েজ ভালো করতে পারলে সব ল্যাঙ্গুয়েজই ভালো করা যায়, তবে সেই হিসেবে পাইথনটা আপনার প্রফেশনাল লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। পাইথনের জবও ভালো, আপনার মানুষজন পাইথনের আসলে এক্সপার্ট এরকম পাওয়া যায় না, অনেক সার্চ করে হায়ার করতে হয়, এবং স্যালারি রেঞ্জ অনেক ভালো। আপনার দেখা যায় 1 বছর 2 বছর আপনার পাইথনের জব এক্সপিরিয়েন্স আপনাকে 80K, সামটাইমস 1 লাখ 1 লাখ প্লাস এরকম অ্যামাউন্টে হায়ার করতে হচ্ছে। তো এটা শিখতে পারেন। আর আরেকটা জিনিস আপনার ডাটাবেজে কিন্তু অনেক হচ্ছে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে ডাটাবেজের আর্কিটেকচার, আপনার ডিজাইন প্যাটার্ন, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ধন্যবাদ বিএম শরীফ স্যারকে। স্যার, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে আমরা চ্যাট বক্সে, সেটা আমি উপস্থাপন করছি। সম্ভবত এর প্রশ্নের উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি অনেকটা। আব্দুর রহমান আবির প্রশ্ন করেছেন, আমি সিএসসি এর 3rd ইয়ারে অধ্যয়ন করছি, আমি জানতে চাচ্ছিলাম আমি কি স্টাডি লেভেলে সব ল্যাঙ্গুয়েজ শিখে রাখবো নাকি যে কোনো একটা ভালোভাবে শিখলেই হবে? আর বর্তমানে দেখা যায় ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট স্কিল আলাদা রকম রিকোয়ারমেন্ট চাই, তাই আমি জানতে চাচ্ছি কি কি বিষয় আমার অবশ্যই জানা থাকা উচিত গ্রাজুয়েশনের আগে। আপনার গ্রাজুয়েশনের আগে জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট যদি আপনি শেখেন, জাভাস্ক্রিপ্ট যদি আপনি ভালোভাবে জানেন, আপনার নোড জেএস বলেন, রিয়াক্ট জেএস বলেন, নেটিভ মানে এগুলো সবকিছু আপনার ইজিলি হচ্ছে ক্যাপচার করতে পারবেন। যে কোয়েরি কিংবা জাভাস্ক্রিপ্টের যে কোনো লাইব্রেরি আপনি ইজিলি কাজ করতে পারবেন। সো জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আপনার এখনই এক্সপার্ট হওয়ার দরকার নেই। আপনি একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন, অন্য ল্যাঙ্গুয়েজে আপনি আপনার প্রফেশনাল লাইফে গেলে একাই আপনার কাজের প্রেক্ষিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সুইচ করতে হয়, আপনি এমনিতেই এক্সপার্ট হয়ে যাবেন। বাট বেসিক একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে এক্সপার্ট হইতে হবে। অন্যগুলো নিয়ে আপনি ধারণা রাখতে পারেন, বাট সবগুলো একসাথে খেতে গেলে কিছুই হবে না। ধন্যবাদ স্যার। পরবর্তীতে সিমন হাসান প্রশ্ন করেছেন, অ্যাজ এ ফ্রেশার গ্রাজুয়েট ফ্রম ত্রিপলি ব্যাকগ্রাউন্ড, what kind of IT sector should be approached at first place? What kind of IT skills should be developed now, like programming, CCNA, etc.? ট্রিপলির স্টুডেন্টদের জন্য আমি বলবো আপনারা C++ শেখেন, সাথে মেশিন লার্নিং। কারণ আপনাদের এই যে আপনার রোবোটিক্স, আইওটি, আইসি, এগুলো মানে অনেক, শুধু সফটওয়্যার ফার্মে না, আপনাদের টেকনোলজি ইন্ডাস্ট্রি, যেমন আপনার ইয়া বলেন, কোনো অটোমোবাইল ফ্যাক্টরি বলেন, কিংবা মানে এইগুলা ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে আপনাদের ডিমান্ড অনেক বেশি। এগুলোর সাথে কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার, যেমন একটা গাড়ির যে কোম্পানি, ফর এক্সাম্পল হচ্ছে আমি বললাম বিএমডব্লিউ বললাম, বিএমডব্লিউ কি শুধু হচ্ছে হার্ডওয়্যারই বানায়, মানে গাড়ির পার্টসই বানায়? ওরা কিন্তু সফটওয়্যার হার্ডওয়্যারে ইন্টিগ্রেশন করেই হচ্ছে আপনার একটা গাড়ি রিলিজ করে। আবার টেসলা যে ইলেকট্রিক কার বানাচ্ছে, বারবার ফেল হচ্ছে, বাট এখানে কি সফটওয়্যার হার্ডওয়্যারের ইন্টিগ্রেশন নাই? ইন্টিগ্রেশন আছে। সো এখানে কিন্তু সিএসসি, ট্রিপলি, আরো কয়েকটা ডিপার্টমেন্ট আছে, তাদের কম্বিনেশন কিন্তু। সো আপনাদের হিউজ স্কোপ আছে এখানে। থ্যাংক ইউ স্যার। পরবর্তী প্রশ্ন করেছেন মামুন। Greetings, I am Mamun, a student of CSE. I have a question. How to lead a team when it comes to making software? How can we distribute our work to individuals? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন এবং প্রফেশনাল কোশ্চেন। আমি তখন শুধু টাইম ম্যানেজমেন্ট বলেছি, আরো 2টা পয়েন্ট অ্যাড করে দিই। একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট
পিপল ম্যানেজমেন্ট। এগুলার জন্য আপনি অনেক আর্টিকেল পাবেন, এগুলো নিয়ে স্টাডি করতে পারেন। স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে অনেক সময় হচ্ছে কাজের ডেডলাইন কিংবা অনেক কিছুতে আপনার মানে ক্লায়েন্টকে হ্যাপি করতে যে টিমকে ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করতে হয়। তো কাউকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হয়, কাউকে আবার একটু মেজাজও খারাপ করতে হয়। বাট এইটা আসলে এভাবে বলাও মুশকিল। এটা আসলে নিজেকেই কিছু লিডারশিপ আছে না, নিজের মধ্যে নিজেই হচ্ছে শিখে নিতে হয় যে কাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। তবে একটা জিনিস মানে হঠাৎ করে কিংবা ফ্রিকুয়েন্টলি রাগা যাবে না। আপনি যদি সবাইকে রাগ দিয়ে কাজ করেন, বারবার প্রেশার দিয়ে কাজ করেন, তাহলে আপনার আউটপুট আসবে না। তাদের কি প্রবলেম, তাদের নেগেটিভ পজিটিভ তাদেরটাও আপনার অ্যানালাইসিস করতে হবে। সেই আঙ্গিকে প্রত্যেকটা স্টাফকে আপনার অ্যানালাইসিস করতে হবে, তাদের এক্সপেকটেশন, তাদের ডিমান্ড, তাদের স্কিল সবকিছুর কম্বিনেশন নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে আমি একে কিভাবে ম্যানেজ করব। তবে স্ট্রেস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আপনার স্ট্রেস নিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কেউ আপনার ফাঁকিবাজ পাবেন, 5 জন কাজ করলে 5 জন একরকম পাবেন না, ডেফিনেটলি 1 2 জন ফাঁকিবাজ পাবেন। তাদেরকে একভাবে ম্যানেজ করতে হয়, যারা ডেডিকেটলি কাজ করছে তাদেরকে একভাবে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আচ্ছা, এইখানে একটু সম্পূরক একটা আমার প্রশ্ন আছে শরীফ, সেটা হচ্ছে যে এই স্কিল গুলো তো এখন ডেভেলপ করে তারা সুযোগ পাবে না, মানে প্রফেশনাল লাইফে কিভাবে পিপল বা স্ট্রেসকে হ্যান্ডেল করবে। স্টুডেন্ট লাইফে কি আপনার কোনো টিপস আছে যে স্টুডেন্ট লাইফে এই সব কাজে ইনভলভ থাকলে বা এইসব কাজে সংশ্লিষ্ট থাকলে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব? কোনো সাজেশন স্টুডেন্ট লাইফ থেকে? এটা স্যার এখন আমাদের টাইমে হয়তো অতটা হচ্ছে রিসোর্স ছিল না অনলাইনে। এখন যেরকম হচ্ছে অনলাইন অ্যাভেলেবল, তো অনেক কিছু রিসোর্স অনলাইন থেকে স্টাডি করলে যদি ইচ্ছা থাকে স্টাডি করতে পারবে। আর আরেকটা জিনিস, আপনার আড্ডা আড্ডা কিন্তু নেগেটিভ না। এই যে ফ্রেন্ড সার্কেল আসলে বাড়ানো, আমার মতে বাড়ানোই ভালো। 1 2 জন খুব ক্লোজ ফ্রেন্ড থাকবে, বাট আমার মনে হয় ফ্রেন্ড সার্কেল বাড়লে আপনার এই যে পিপল ম্যানেজমেন্ট, আপনার লিডারশিপ, কমিউনিকেশন, এগুলো অটো ডেভেলপ হয়ে যায়। অনেকে আছে হচ্ছে ফ্রেন্ড সার্কেল কম কম একদমই কম, কারোর সাথে মেশেই না, ঘরের মধ্যে থাকে, শুধু পড়াশোনা করে। এই মানুষগুলো কিন্তু এই গ্যাপ গুলো বেশি থাকে। বাট আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে, ফ্রেন্ড সার্কেল থেকে অটো এই জিনিসগুলো ডেভেলপ হয়ে যায়। তো স্টুডেন্ট লাইফে ফ্রেন্ড সার্কেল থাকা এই না, ভালো মন্দ সবই চাষ করতে হবে আপনার। সেইভাবে সময় দিতে হবে, সেইভাবে ফ্রেন্ড চুজ করতে হবে, এবং সেইভাবে আপনার ওইখান থেকে আপনি দেখবেন ফ্রেন্ডদের মধ্যে তো 5টা ফ্রেন্ড থাকলে কেউ একজন ভালো, কেউ একজন খারাপ, কেউ এক একজনের মন সেটা এক এক রকম থাকে। তো তাদেরকে আপনি ম্যানেজ করবেন যেভাবে, ওই একই ওয়েতে দেখা যাচ্ছে প্রফেশনাল লাইফে কাজে লাগবে। ওইগুলো খুব কাজে লাগে। আবার এই স্টুডেন্ট লাইফে যেমন আমি মোটামুটি যেমন আমাদের ডিপার্টমেন্টের পিকনিকের বিষয়গুলো কিংবা আপনার এই যে ডিপার্টমেন্টের উপস্থাপনা, এগুলোতে স্যার আপনার মনে আছে কিনা, এগুলোতে কিন্তু আমি হচ্ছে এঙ্গেজ থাকতাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এগুলোতে এবং তো ছবিটাও আছে এগুলোতে স্যার অনেক, জি তোমাদের বিখ্যাত ছবিটাও আছে যে সি বিচে লাফ দেওয়ার আমাদের বসিয়ারে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্ট লাইফে এগুলোর সাথে এঙ্গেজ থাকলে প্রফেশনাল লাইফে খুব হেল্পফুল হয়। আপনার যে সাংগঠনিক কিছু ব্যাপার থাকে, সাংগঠনিক যোগ্যতা ওইটাই ইমপ্রুভ করে। আচ্ছা, এখানে আরেকটু বিষয় মানে আমি বোধহয় একটু যোগ করতে পারি, এটা জানি কিনা, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন আমরা ছাত্র নির্বাচনের ক্ষেত্রে একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করি। এটা শর্টকাটই বলছি, কিছু এমসিকিউ প্রশ্ন করা হয়, প্রশ্নের মান ভালো খারাপ হতেই পারে, ভালো খারাপ করে কিছু ভালো খারাপ ছাত্রছাত্রী আমরা নির্বাচন করতে পারি। কিন্তু যদি ভালো বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনাদের স্টুডেন্ট আছে, ইউ ক্যান সার্চ ফর ইট, আপনারা এটা দেখতেই পারেন সহজে, MIT হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কিন্তু ক্রাইটেরিয়া অনেক। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে আমার গতকালকে আমার এক বন্ধুর ছেলে ইএস এর মানে নাম্বার 1 পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে, মেল করেছিল। তো ওখানে দেখেন যে ক্রাইটেরিয়া গুলোর মধ্যে আছে যে গত 12 বছরে তার সোশ্যাল কমিটমেন্ট কি কি ছিল, তার কমিউনিটি কন্ট্রিবিউশন কি কি আছে, তারপর কোন কোন টিমে কাজ করেছে, হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কি কি আছে, তার কোনো ইনোভেটিভ আইডিয়া আছে কিনা, এগুলোর উপরেই তাদের প্রচুর নম্বর। মানে দেখা যাচ্ছে যে সেটের যা স্কোর আছে তার সাথে দেখা যাচ্ছে
একটা বড় অংশ হচ্ছে এই বিষয়গুলোর সাথে সে মানে সংশ্লিষ্ট হয়ে গেছে। তো আমাদের আমাদের এখানে কিন্তু এটা আমরা আমাদের পদ্ধতিগত কারণে এই জিনিসগুলো আমরা করতে পারি না, হ্যাঁ করতে পারি না, কিন্তু এগুলো করার জন্য একদম কাজের জন্য তৈরি করার জন্য স্কিলগুলো খুবই দরকার। তো আহ, যে স্কিলগুলো আমরা ভার্সিটি থেকে নির্বাচনের সময় হওয়া উচিত ছিল, ভালো ভালো ভার্সিটি এগুলো করছে, তো আমরা করতে পারছি না। তো ভর্তি হওয়ার পর থেকে যতটুকু সম্ভব যে ল্যাকিংস গুলো আছে, ল্যাকিংস গুলো আমরা যেন নিজেরা কভার করে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটা করা উচিত। তো আরেকটা প্রশ্ন শরীফ স্যারের কাছে এখানে প্রাসঙ্গিক ভাবে, যিনি স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বললেন, আমাদের লাইফে কিন্তু মানে আপস এন্ড ডাউনস থাকবে, সবসময় সফলতা আসবে না। আপনার একটা ভালো পজিশনে আছেন, আপনার কোম্পানিতে এখন এমপ্লয়ি সংখ্যা 70, তো কখনো কখনো কি কেমন ঘটে নাই যে আপনার মনে হয়েছে যে একদম হয়ে গেলাম, আর পারছি না, বোধহয় আর দাঁড়াতে পারবো না, এরকম কি কোনো ঘটেছিল? আর যদি ঘটে গিয়ে থাকে, সেখান থেকে আপনি ব্যাক করলেন কি করে, বা কিভাবে এটা ব্যাক করে এসেছেন, বা এটা টিপস গুলা কি, বা কি করতে হবে? এরকম ডেফিনেটলি ঘটেছে স্যার। আপনার আমি একটু এবার এতক্ষণ এবার একটু কষ্টের কথা শেয়ার করি আর কি। আমরা যখন শুরু করলাম ঢাকাতে এসে উত্তরাতে অফিস নিলাম, আমি তখন পাশাপাশি জবও করি তারপরে আপনার আমার অফিস আছে, ছোট একটা অফিস, বাট অফিস রানিং আর কি। ইন দ্যাট কেস ওই টাইমে আমি দুইটা মানে জবও করছি প্লাস হচ্ছে অফিসও মেনটেন করছি এট এ টাইম। দুইটা জিনিস মেনটেন করা আসলে টাফ, বাট আমার মেনটেন করতে হচ্ছিল কারণ আমার এনাফ পুঁজি ছিল না যে আমার এমপ্লয়ীদের, আমি অ্যাটলিস্ট জব করে কিছু টাকা তো আসতো যেটা আমার একটু সেভিংস হতো। তো ওই টাইমে কিছুদিন পরে এট এ টাইম আমার বিজনেসের একটা বড় কাস্টমার হচ্ছে হাতছাড়া হয়ে যায়। সেই একই সময় আমার চাকরি চলে যায়। তো ওই টাইমটায় আমি কিছু কিছু না অনেক টাকাই আমি লোন করে আপনার এমপ্লয়ীদের মোটামুটি হচ্ছে স্যালারি ক্লিয়ার করে আমার বিজনেস 1 বছর বেশি 1-1.5 বছর হচ্ছে বন্ধ রাখতে হয়। তারপরে ওই টাইমটা আসলে আমি যত ইজিলি বলছি তত ইজিলি ছিল না, একটু টাফ সিচুয়েশন ছিল। তারপরে আবার নতুন করে শুরু করি এবং শুরু করে আলহামদুলিল্লাহ এখন ভালো করছি। এর মধ্যেও যে হচ্ছে ক্রাইসিস ফিল করি নাই তা না। এর মধ্যে এই যে আপনার লাস্ট করোনার মধ্যেও আমরা খুব টেনশনে ছিলাম, আমরা ওইরকম আপনার ভেঙে পড়ি নাই যে আমরা ওই ফেজ আর নাই আমাদের, মানে আমরা সাস্টেইন করে গেছি। বাট তারপরেও হচ্ছে করোনার মধ্যে আমরা খুব টেনশনে ছিলাম যে মানে বিজনেস আসলে কোন দিকে যাবে, এগুলো নিয়ে টেনশনে ছিলাম। এর আগে ওই টাইমটা যখন চাকরি চলে গেল কিংবা আপনার বিজনেসও ফল করলো, তার কিছুদিন পরে আমার বাচ্চা মারা যায়, প্রথম বাচ্চাটা। তো সবকিছু মিলাই আমি তখন এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যে আমার কোনো পজিটিভ কোনো হচ্ছে নিউজ আসছে না, চারদিকে শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আমি ওই টাইমে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম এবং আহ, আমি আসলে আমি লাকি বলতে পারেন। আমি আসলে অনেক মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার এই মুহূর্তগুলোয়। মানুষ আমাকে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে অ্যাটলিস্ট মেন্টাল যে সাপোর্টটা দিয়েছে, সেটা আসলে ভোলার না। অনেকে আমাকে অনেকভাবে সাপোর্ট দিয়েছে, তবে আমি কোনো কিছুর হাল ছাড়িনি। আমি ওই টাইমে যদি আবার গ্রো করতে না পারতাম, যদি হাল ছেড়ে দিতাম, তাহলে হয়তো এই ফেজে আসতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ওই ফেজ গুলো প্রত্যেকটা মানুষেরই মানে চড়াই উচ্চাই আসলে থাকবেই। প্রত্যেকটা মানুষ যত সফল, তার পেছনের গল্পগুলো আসলে এত সহজ না। আর বাইরে থেকে দেখে অনেক সময় অনেক কিছু মনে হয়, আসলে কোনো কিছু অত ইজিও না। রিস্ক ম্যানেজমেন্ট, আরেকটা ম্যানেজমেন্ট বলি, রিস্ক ম্যানেজমেন্ট। অনেকগুলো ম্যানেজমেন্ট বলছি, ভুলে যেতে পারেন, একটু নোট করে রাখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি রিস্ক নিয়েছি, আমার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অলওয়েজ আমি রিস্ক নিয়ে অভ্যস্ত, এবং রিস্ক নিতে আমি রিস্ক নিতে খুব ভালোবাসি। আর প্রত্যেকটা জায়গায় রিস্ক নেই, সফল হওয়ার আগেই বড় ধরনের রিস্ক নেই। এবং এই জায়গায় আমি রাখি, আমি যতবার বড় ধরনের রিস্ক নিয়েছি এখন পর্যন্ত প্রত্যেকটা বাড়ি আমি সাকসেস হয়েছি। আমি এই যে এখনো আপনার প্রায় এগ্রোতে আমি আমি হচ্ছে অলমোস্ট মানে 2 কোটি টাকার মতো ইনভেস্ট করেছি এগ্রোতে। এই ইনভেস্টটা যে করেছি, এই ইনভেস্ট থেকে আমার আসলে আমি
এখনো ধরে নিয়েছি আমি এটা আদৌ কবে প্রফিট পাবো এটা ঠিক না। আমি নেক্সট 3-4 বছর আমি ধরে নিয়েছি আমার আসলে কোনো আউটপুট আসবে না, কিন্তু আমি 3-4 বছর পরে আউটপুট নিয়ে আমি চিন্তা করছি। কিন্তু আমি কিন্তু রিস্ক নিয়েছি, এই রিস্কটা হচ্ছে অনেকে হয়তো নেয় না। আবার আমি যে এখন বিজনেসটা যে পর্যায়ে এসছে, আরো একটা মজার বিষয় বলি, আমি সেকেন্ড ফেজে যখন আমার বিজনেস রানিং করলাম তখন তখন একটা বড় রিস্ক নিয়েছি। আমার পুঁজি ছিল, একটা জায়গায় সফটওয়্যার সেল করলাম, সফটওয়্যারের 8 লাখ টাকায় মনে হয় সফটওয়্যার সেল করলাম। ওই 8 লাখ টাকার আমার পুঁজি কিন্তু 8 লাখ টাকা, ইভেন 8 লাখ টাকার আমি পেমেন্ট তখন আমি পুরো পাইনি, আমি 1.5 লাখ টাকা মনে হয় পেমেন্ট পেলাম, বাদ বাকিটা ফেস বাই ফেস পাবো। যাই হোক, ওই 1.5 লাখ টাকার মধ্যে আমি সেকেন্ড টাইম আবারও অফিস নিলাম, আবার স্টাফ হায়ার করলাম। আমার কাছে 1-1.5 মাসের ব্যাকআপ ছিল, 1-1.5 মাসের ব্যাকআপ ছিল পরবর্তী কিছু পেমেন্ট পেয়ে। মানে খুব টেনশনের মধ্যে দিয়ে রিস্ক নিয়েছি যে আমি যদি নতুন সেল না হয় কিংবা পেমেন্ট গুলো আর নতুন কোনো কালেকশন না হয় তাহলে আমার আবার মানে সেকেন্ড টাইমও বন্ধ হওয়ার রিস্ক আছে। লাকিলি পরের মাসে গিয়ে আমি নতুন প্রজেক্ট পেলাম যেটার ভ্যালু ছিল 90 লাখ টাকা, মানে অলমোস্ট 1 কোটি টাকার প্রজেক্ট। তখন আমি টেনশন ফ্রি, এবং ওই ফেজ ওই ধারা এখন আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে আমাদের মানে মানে সাস্টেইনেবিলিটি ওখান থেকেই শুরু। তারপর থেকে আর ওই রকম আর রিস্ক কখনো মনে হয়নি আইটি বিজনেস আর কি, সফটওয়্যার। তারপরে আমি অনেকগুলা সেক্টরে অনেকগুলা ইন্ডাস্ট্রিতে আপনার ইনভেস্ট করেছি এই রিস্ক নিয়ে নেই। তবে রিস্ক আবার নিতে হলেও এখানে নিজেকে আবার জাজ করতে হবে, কনফিডেন্স থাকতে হবে আমি আউটপুট 1 বছর পরে হোক 5 বছর পরে হোক পাবো তো। ধন্যবাদ। আসলে এটা গুরুত্বপূর্ণ। আমি একটু বাইজিৎ বোধহয় আবার প্রশ্ন করবে, আমি একটু জাস্ট ছাত্রছাত্রী এ বিষয়ে একটু শেয়ার করি স্টুডেন্টের সাথে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউনস থাকবে। তো শরীফ স্যার যেভাবে বললেন, যত সহজে কথাগুলো বললেন, চিত্রটা একটু কল্পনা করতে গেলে বোঝা যাবে যে বিষয়টা অত সোজা না। এটা অনেক অনেক একটা দুর্বিষহ জীবন গেছে, এবং অনেকেই কিন্তু সেখান থেকে হারিয়ে যাবে বা হারিয়ে যায় আর কি, তাই না, যে সম্ভাবনা থাকে। কিন্তু হাল ছেড়ে দেওয়া দিব না, এই যে শক্ত মানসিকতা এবং কি করতে পারবো, যে অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন, আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে, হ্যাঁ, ওখানে বলবে যে আপনি নিজেকে নিজে জাজ করুন, অন্যরা না, আপনি নিজেকে কি মনে করেন। তারপর তারা মিলিয়ে দেখবেন যে আপনার মনে করাটা ঠিক আছে কিনা। তো এই প্র্যাকটিসটা এখন থেকে করা দরকার। আর ছাত্রদের সাথে আমি যে কথাটা বলতে চাই, যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, তাই না, যে এটাতে 3 পেলাম, 4-এর মধ্যে 2.5 পেলাম বা 3.5 পেলাম, অমুক পেলাম, আমার বন্ধু টমুক রেজাল্ট ভালো করলো, আমি তো করতে পারলাম না, বা আমি ফার্স্ট ইয়ারে ফেল করলাম, ফেল করলে আমার জীবন তো শেষ, আর তো কিছু করার নাই। এই কথাটা ঠিক না, এই কথাটা একেবারেই ঠিক না। হ্যাঁ, জীবন যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। সুতরাং আপনারা যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করতে গিয়ে কোথাও বড় বিপদে পড়তে পারে, হ্যাঁ, ফেল হতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই সম্ভব। এটা মাথায় রাখাটা খুবই জরুরি। আসলে পরিশ্রমটা করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই, মাথায় সবসময় কিছু রাখতে হবে, যেটা উনি বলতেছেন বারবার। কোনো অবস্থাতে রেজাল্ট খারাপ হোক বা অন্য কোনো জায়গায় যদি পিছিয়ে পড়ি, শিখতে পারছি না, আমার বন্ধুটা তো প্রোগ্রাম ভালো শিখে গেল, আমি পারলাম না, ঠিক আছে, আমি বন্ধুটা যদি 2 ঘন্টা সময় দেয় আমি 4 ঘন্টা দিব। প্রোগ্রাম যদি না পারি তো আরো স্কোপ আছে, তো বললে নেটওয়ার্কিং আছে, আরো ম্যানেজেরিয়াল কিছু জায়গা আছে, সেখানে তো অনেক স্কোপ আছে। কিন্তু হাল ছাড়া যাবে না। হ্যাঁ, খারাপ দিন আসতেই পারে। তো বাইজিৎ, আপনি আবার প্রশ্নে যেতে পারেন সম্ভবত। ধন্যবাদ স্যার। আমাদের আমাদের পরের প্রশ্ন এসেছে মেহেদী হাসানের কাছ থেকে। উনি লিখেছেন, আমাদের অনেক কোর্স শেখানো হয়, তার সব কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? পার সেমিস্টার নতুন নতুন কোর্স আসে এবং এত স্কোপ দেখে আরো বেশি কনফিউজড হয়ে যায় যে কোনটা রেখে কোনটা বেশি মনোযোগী হব। সবকিছু সবকিছু ট্রাই করে একটা চুজ করতে গেলেও অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। হাউ ক্যান আই চুজ ওয়ান? আচ্ছা, সিলেবাস গুলো যখন করেছে আপনার, আসলে যে কোর্স গুলো আছে, হ্যাঁ ইম্পর্টেন্ট, কোনোটা কম কোনোটা বেশি, বাট কোনোটা যে গুরুত্বপূর্ণ না, কোনোটা যে শিখতে হবে না, এরকম কোনো কোর্স আসলে কোনো ডিপার্টমেন্টে কোনো সিলেবাসে ইনক্লুডেড নাই। প্রত্যেকটা কোর্সই গুরুত্বপূর্ণ, কোনোটার অ্যাকসেপ্টেন্স বেশি কোনোটা কম। তো সব কোর্সটাকে আপনার হচ্ছে রেজাল্ট, ডেফিনেটলি রেজাল্ট চিন্তা করে হলেও তো হচ্ছে শিখতে হবে। প্রত্যেকটা কোর্সেই আপনার কনসেন্ট্রেশন রাখতে হবে। বাট
যেগুলাকে নিয়ে আপনি ক্যারিয়ার ফিউচার চিন্তা করছেন সেগুলোর প্রতি একটু এক্সট্রা ফোকাস করতে হবে, যেগুলো নিয়ে আমার প্রফেশনাল লাইফে বেশি কাজে লাগবে। যেমন আমরা আমাদের অনেকগুলো রিলেটেড কোর্স ছিল, ইকোনমিক্স ছিল, অ্যাকাউন্টিং ছিল, ম্যানেজমেন্ট ছিল। আসলে ওই টাইমে হচ্ছে আমরাই হচ্ছে স্যারদের গালিগালাজ করছি, কেমন করে সিলেবাস করছে এসব কোর্স, আসলে আমরা সিএসসি স্টুডেন্ট এগুলো দরকার আছে, কিন্তু দরকার আছে। আমি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর, অ্যাজ এ সিইও, আমার এখন অ্যাকাউন্টসও দেখতে হয় অনেক ক্ষেত্রে। অ্যাকাউন্টস ম্যানেজ করতে না পারলে আপনি বিজনেসে ভালো করতে পারবেন না। আমার তো কোম্পানির সিইও হইতে হইলে আপনার মেইন মার্কেটিং আপনার নিজেকে জানতে হবে। তো মার্কেটিং দরকার আছে, ম্যানেজমেন্ট তো দরকার আছে, অ্যাকাউন্টিং দরকার আছে, ফিনান্স দরকার আছে, ইকোনমিক্স দরকার আছে। এই জন্যই স্যাররা হচ্ছে সিলেবাসে রেখেছিল। ওই টাইমে আমরা বুঝতে পারিনি। তো আপনার হয়তো এরকম মনে হতে পারে, বাট প্রত্যেকটা কোর্সই আসলে গুরুত্বপূর্ণ, পরে বুঝবেন। বাট যেগুলাকে আপনি মনে করছেন আপনি কমফোর্ট ফিল করছেন বেশি, যেগুলো আপনি ক্যারিয়ারকে ফোকাস করবেন, ক্যারিয়ার ওই দিকে নিয়ে যাওয়ার চিন্তা আছে, সেগুলোকে একটু এক্সট্রা কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা, এখানে যদি আমি একটু যোগ করতে পারি শরীফের সাথে, সেটা হচ্ছে যে আমরা যখন কোর্স ডিজাইন করি, হ্যাঁ, এই কোর্সগুলো ডিজাইন করা হয় আন্ডার গ্রেড স্টুডেন্টের জন্য। যখন আপনারা যদি একটু সার্চ করে দেখেন যে গোটা দুনিয়াতে কোর্সগুলো স্ট্রাকচার অলমোস্ট সিমিলার আমাদের যে কোর্সগুলো অফার করা হয়। পার্থক্য একটা জায়গায় আছে, যেমন 160 ক্রেডিটের যে কোর্সটা আমাদের আছে, আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি, সেখানে প্রোগ্রামিং এর জন্য প্রায় অ্যারাউন্ড 20 ক্রেডিটস আছে। হ্যাঁ, কিন্তু কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ড বা এমআইটিতে আপনি প্রোগ্রামিং এর জন্য 20 ক্রেডিটস পাবেন না, যার ফলে তাদের ক্রেডিটটা কমে যায়, 140-তে চলে আসে। না পাওয়ার কারণ হচ্ছে যে স্কুল থেকেই তারা এগুলো শিখে আসে, সুতরাং ইউনিভার্সিটিতে শেখানো দরকার নেই। কিন্তু আমরা এটা তো করতে পারি না, তাই না? কারণ আমাদের এটা যদি করতে গেলে তো সম্ভবই না, আমাদের স্কুল কলেজ থেকে পড়ানো হয় না। এখন এই কোর্সগুলো কিন্তু একটা জেনারেল কোর্স, মানে একটা ছাত্র যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, নাকি সে নেটওয়ার্ক স্পেশালিস্ট হবে, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভালো হবে, এক একটা জায়গায় স্পেশালিস্ট হওয়ার জন্য তার এক এক ধরনের কোর্স লাগবে। আমার যদি এখানে 30টা কোর্স থাকে, দেখা যাবে যে 5টা কোর্স তার ফাইনালি ক্যারিয়ারে খুব বেশি কাজে লাগছে, খুব বেশি। আর বাকিগুলোর মধ্যে হয়তো 15টা কিছু কিছু কাজে লাগছে, আর 10টা হয়তো কোনো কাজেই লাগছে না। কিন্তু যে 10টা কাজে লাগছে না, সেটা কিন্তু আরেকটা বন্ধুর কাজে লাগছে, সে তো ক্যারিয়ারটা ওইভাবে চিন্তা করেছে। তো মাস্টার্স কোর্সটা আসলে খুব স্পেসিফিক হয়, ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় বা টার্গেট ওরিয়েন্টেড হয়। দেখা যায় মাস্টার্স বলা হয় একটা পার্টিকুলার এরিয়াতে। এই সিলেবাসটা আনফরচুনেটলি আমাদের ডিপার্টমেন্ট তো বডি খুব বেশি ভালো করা রাখা সম্ভব হয়নি, এখনো আমরা করতে পারি নাই আপ টু দ্য মার্ক, আমার কাছে মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, ওই প্রোগ্রামটা এখন আপ টু দ্য মার্ক করতে পারি নাই। কিন্তু অনার্সের, মানে অনার্স বলতে যে আন্ডারগ্রেডের যে কোর্সটা, সেটা জেনারেলাইজড কোর্স, যেটা আমার জন্য 10 ক্রেডিট খুব গুরুত্বপূর্ণ না, সেটা দেখা যাচ্ছে যে 5টা ছেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, তারা সেখানে ক্যারিয়ার ডেভেলপ করছে। তো আপনারা যেটাতে কমফোর্ট ফিল করেন, এবং সেলফ অ্যাসেসমেন্ট যেটা শরীফ বারবার বলছে, আপনাকে ক্যারিয়ারটা প্ল্যান করে নিতে হবে যে আমি কি হতে চাই। আমি আমি যদি একটা লাইনে যেতে চাই যেখানে আমার সিজিপিএ সবসময় 4.4 লাগবে, তাহলে আমাকে সব কোর্স বাধ্য হয়ে পড়তে হচ্ছে। কিন্তু আমি যদি এমন একটা ক্যারিয়ার চুজ করি যেটা আমার লাগবে না 4, হ্যাঁ, সেখানে আমার 3, 3.25 হলেই চলবে, তাহলে আমি আমার কাছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলো বেশি সময় দিলাম, আর যেগুলো একটু মনে হচ্ছে যে আপাতত তাহলে পড়তে হবে, মানে লাগবেই, হ্যাঁ, এটা লাগবেই, হয়তো কম লাগবে বেশি লাগবে, আর কিছু কোর্স হয়তো লাগবে না, কিছু থাকে আর কি যেগুলো খুব ওরিয়েন্টেড হয়ে যায়, সেগুলো হয়তো আলাদা ভাবে আপনারা চিন্তা করতে পারেন। শরীফ, আমি কি ভুল বললাম নাকি একটু আপনি যদি যোগ করেন? ঠিক আছে, ঠিক আছে। যেগুলো ক্যারিয়ারে ফোকাস করার চিন্তা আছে সেগুলোতে একটু কনসেন্ট্রেশন বেশি করতে হবে। বাট আমার মনে হয় কোনো কোর্সই অপ্রাসঙ্গিক কিংবা কম গুরুত্বপূর্ণ না, সবকিছুর দরকার আছে, এটা বোঝা যায়। তাহলে আমরা প্রশ্নে যেতে পারি। বায়েজিৎ, ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন এসেছে মামুনের কাছ থেকে। উনি লিখেছেন, I have another question about Skylark. When you first start your startup, what type of difficulty you faced? ওই টাইমে ডিফিকাল্টি বলতে মেইন প্রবলেম ক্যাশ ফ্লো ছিল না, মানে না পুঁজি ছিল না, এবং মান্থলি যে কস্ট এটা হচ্ছে ফিক্সড কোনো হচ্ছে ক্যাশ ফ্লো ছিল না, যে এই মাস শেষে আমার এই টাকাটা ফিক্সড আসবেই, মানে ফিক্সড রেভিনিউ যেটা বলে, ফিক্সড রেভিনিউ ছিল না। সো এটা নিয়ে হচ্ছে একটা প্রেশার সবসময় থাকতো। আর একটা হচ্ছে আপনার ওই টাইমে যেহেতু স্টার্টআপে কিন্তু সবাইকে, এখন যেমন আমাদের কোম্পানিতে জব করার জন্য অনেকেই হচ্ছে মানে এক্সাইটেড থাকে,
বিশেষ করে আমাদের অফিস মোটামুটি হাইলি ডেকোরেটেড। কেউ একবার ইন্টারভিউ দিতে আসলে পরে ভাবে এই অফিসে যদি জব হতো, এরকম একটা ফিল কাজ করে। বাট ওই টাইমটা আমাদের তো অফিস ছিল ভাঙাচোরা, মানুষজন 3-4 জন। ওই টাইমে আসলে কাউকে ইন্টারভিউ নিয়ে তাকে মোটিভেট করা খুব টাফ হয়ে যেত। সে জয়েন করবে কি করবে না, দেখা যাচ্ছে কনফার্ম করেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, কিন্তু জয়েনিং ডেটে জয়েন করেনি। এটা এরকম অহরহ হয়েছে। সো স্কিলড ম্যান পাওয়ার পাওয়া তখন খুব টাফ ছিল, আর ক্যাশ ফ্লো ছিল না, এই জন্য খুব হাই স্যালারিতে ম্যান পাওয়ার নিতেও সাহস হতো না। আবার এগুলোই মেইন ক্রাইসিস ছিল আর কি, ওই টাইপের ডিফিকাল্টি। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন এসেছে জোহাইর হকের কাছ থেকে, সরি যদি নামের উচ্চারণটা আমি ভুল করি। So what is it like to build a career in data science? How do I prepare myself for a career in this field? ডাটা সায়েন্স, ডেফিনেটলি ডাটা সায়েন্স তো আপনার ওয়ার্ল্ডে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন। হ্যালো, আমার কি হেডফোন বন্ধ হয়ে গেল? কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার হেডফোন একটা চার্জ শেষ। আচ্ছা, আপনি যদি একটু নেটে ঘাটাঘাটি করেন, দেখবেন ডাটা সায়েন্সের ইম্পর্টেন্স কতটুকু। ওয়ার্ল্ডে আপনি বড় বড় রিসার্চ, ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাসেট হচ্ছে ডেটা। এটা শুধু মাথায় রাখেন, ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাসেট ইজ ডেটা। তো ডেটা সায়েন্স নিয়ে যদি আপনি কাজ করেন, স্টাডি করেন, ডেফিনেটলি হচ্ছে আপনার ফিউচার নিয়ে আপনার চিন্তা করতে হবে। এবং বড় বড় কোম্পানিতে, বাংলাদেশে আসলে এখনো ওই কালচারটা গ্রো করেনি, ডেটা নিয়ে আমরা এখনো অতটা হচ্ছে গুরুত্ব দেই না। বাট ওয়ার্ল্ডে বড় বড় কোম্পানি বলেন, বড় বড় জায়গায় ডেটা সায়েন্সের স্পেশালিস্ট হায়ার করে, কারণ তারা থিঙ্ক করে ডেটাই সবচেয়ে বড় অ্যাসেট। আমরাও এখন আস্তে আস্তে থিঙ্ক করা শিখেছি, এখন সবাই বুঝছি না ডেটা। যেমন আপনার ফেসবুক বলেন, লিঙ্কডইন, আপনার পার্সোনাল ডেটাও যদি চিন্তা করেন, এই ডেটার ইম্পর্টেন্স আপনার, যদি আপনি ফেসবুক ইউজ করেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক যদি করে দেয়, আপনি বুঝতে পারবেন আপনার ডেটা কতটা ইম্পর্টেন্ট ছিল, আপনি হারাই ফেলবেন। সো ডেটা সায়েন্স ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি খুব জোর দিয়ে বলছি, এটা আমার প্রথমেই হচ্ছে বলা উচিত ছিল, ডেটা সায়েন্স খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন এসেছে মালিহা নসীন নিশার কাছ থেকে। উনি লিখেছেন, প্রোগ্রামিং এ মনোযোগ দিলে অনেক সময় দেখা যায় একাডেমিক পড়াশোনা ভালো করে করা হয়ে ওঠে না। এক্ষেত্রে কিভাবে টাইম ম্যানেজ করলে পড়াশোনাটাকে ঠিক রেখে প্রোগ্রামিং এর জন্য টাইম বের করতে পারবো? এটা আসলে আমার মনে হয় এটা একটা মিসকনসেপ্ট। এটা অনেকেই বলে যে প্রোগ্রামিং করতে গেলে আপনার পড়াশোনায় কনসেন্ট্রেট করা যায় না। এটা এটা আপনার, এটা হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, প্রোগ্রামিং করেও আপনার অবশ্যই হচ্ছে ডিপার্টমেন্টে ভালো করা যায়। কিছুটা হয়তো ক্রাইসিস হয়, তার মানে এমন ক্রাইসিস হওয়ার কথা না যে আপনি খুবই রেজাল্ট খারাপ হয়ে গেছে। এটা আপনি প্রপারলি হচ্ছে টাইম ম্যানেজ করেন, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসেন। এটা হয়তো আপনার মাথায় কেউ দিয়েছে যে প্রোগ্রামিং করলে অন্য জায়গায় বা অন্য জায়গায় আপনার রেজাল্ট খারাপ হয়ে যায়, এটা আপনার ওইটা আপনার মাথায় ইনস্টল হয়ে গেছে, ওইটা ভুলে যান। আচ্ছা, আমি একটু যোগ করি শরীফ স্যারের সাথে। এখানে যে ছাত্রটি প্রশ্ন করেছে কোন ডিপার্টমেন্টের? আচ্ছা, যে ডিপার্টমেন্টের, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উনি ট্রিপল ডিপার্টমেন্টের স্যার। কিছুদিন আগে স্যার আমি ট্রিপল ডিপার্টমেন্টের। আচ্ছা, আপনি প্রতিদিন কত ঘন্টা পরিশ্রম করেন? ওয়ার্কিং টাইম কত ঘন্টা? স্যার ওয়ার্কিং টাইম স্যার এখন তো লকডাউনে আছি স্যার। হ্যাঁ স্যার, অনেস্টলি বলতে গেলে স্যার সেরকম হিসাব করা হয়নি, 2-3 ঘন্টা এখন যায় আর কি ওয়ার্কিং টাইম। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু এই জায়গাটাতেই। হ্যাঁ, আপনি নিজেই কিন্তু সমস্যার সমাধান বের করেছেন। এখানে এই প্রশ্নটা অনেকেই করে, আমি জাস্ট শরীফ ভাইয়ের সাথে একটু যোগ করি। আমি কিছুদিন আগে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করছিলাম, ওখান থেকে আইডিয়াটা পেয়েছি, আপনারা এটা দেখতে পারেন। সেটা হচ্ছে 3টা পাই চার্ট মানে তো বোঝেন সবাই, তাই না? ওই যে সার্কেলের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউশন গুলো দেখানো, কত পার্সেন্ট কোন জায়গায় গিয়েছে। জি স্যার। তো আপনারা 3টা পাই চার্ট করবেন। 1 নাম্বার পাই চার্ট হচ্ছে 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা কোন কাজে ব্যয় করা হয়। ঠিক আছে, লিখলেন হয়তো 8 ঘন্টা ঘুমের জন্য, 4 ঘন্টা আড্ডা দেওয়ার জন্য, 3 ঘন্টা গান শোনার জন্য, পড়াশোনার জন্য এত ঘন্টা, প্রোগ্রামিং এত ঘন্টা, 24 ঘন্টা একটা ম্যাপ করবেন। নাম্বার 1 পাই চার্ট একটা। ঠিক আছে, নাম্বার 2 পাই চার্ট
হচ্ছে যে আমার ক্যারিয়ার প্ল্যান কি। ক্যারিয়ার প্ল্যান কিন্তু আসলে এ সময় একদম খুব ডিটারমাইন করে অনেক সময় করা মুশকিল। হ্যাঁ, অনেকে ভাবে যে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে ব্যাংকে চাকরি করব, কেউ বিসিএস দিব, অনেকেরই মধ্যে অনেক কাজ পড়ে আর কি। তা আপনি এটা একটা পার্সেন্টেজ করবেন যে আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা হচ্ছে আমার 70% বা 50%, যেটাই হোক। ব্যাংকে যদি না পাই তাহলে ব্যাংকে যাব, সেটা হচ্ছে 20%, বা সেটা যদি না পাই মাস্টারি করব, সেটা 10%, হোয়াট এভার ইট ইজ, একটা পার্সেন্টেজ করবেন। ঠিক আছে? এরপর যেটা করবেন 3 নম্বর পাই চার্টটা হচ্ছে ওই যে দ্বিতীয় যে পাই চার্টটা হলো, সেইখানে যে আপনার চাওয়া, সেই চাওয়াতে কত সময় ওই উপরের সাথে ম্যাপ করছে। কথাটা বোঝা গেছে? দ্বিতীয়টা হচ্ছে আপনার ড্রিমের পাই চার্ট, হ্যাঁ, বা প্ল্যানিং এর পাই চার্ট ফিউচার। তার সাথে টাইম ডিস্ট্রিবিউশনের ম্যাপিংটা কিরকম হচ্ছে, আপনি এখান থেকে কিন্তু বুঝে যাবেন যে আসলে ল্যাকিংটা কোন জায়গায়। আমি বলছি প্রোগ্রামিং আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, 24 ঘন্টায় আমি সময় দিচ্ছি 2 ঘন্টা, আর আমি আরেক জায়গায় সময় দিচ্ছি 5 ঘন্টা। ম্যাপটা ওখানে করলে আপনি ম্যানেজমেন্টটা বুঝতে পারবেন। এই 3টা পাই চার্ট করতে পারবেন। ওকে, এটা সবারই কাজে লাগবে হয়তো। নিজে সেলফ আন্ডারস্ট্যান্ডিং যে কোথায় সমস্যাটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি এসেছে প্রসূন রয়ের কাছ থেকে। উনি লিখেছেন এমবেডেড সিস্টেম ডিজাইনার এর স্কোপ কোথায় আইটি ইন্ডাস্ট্রিতে? এমবেডেড সিস্টেম ডিজাইন, এইটার স্কোপ ডেফিনেটলি আছে, তবে বাংলাদেশের স্কোপ যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের স্কোপ একটু কম। বাংলাদেশের স্কোপ কম, তারপরে যে স্কোপ নাই তা না, কারণ রোবোটিক্স, আইওটি এগুলো নিয়ে হচ্ছে বাংলাদেশ অনেক ইন্ডাস্ট্রি, অনেক ফার্মা এখন কাজ করছে। বাইরে হচ্ছে এটার স্কোপটা একটু বেশি, তবে স্কোপ নাই এটা না। ডেফিনেটলি এমবেডেড সিস্টেম এটা অনেক মানে রিসোর্সফুল একটা কোর্স। আপনার বাংলাদেশেও অ্যাভেলেবল হচ্ছে, জব আছে, তবে বাইরের চেয়ে কম। এখানে একটা আমার প্রাসঙ্গিক প্রশ্ন, আপনি তো ইসের সাথে জড়িত, গার্মেন্টস ফ্যাক্টরির অনেক সফটওয়্যার আপনি তৈরি করে দেন, আমি জানি সেটা। তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কি কখনো ক্লেম করে তাদের সিস্টেমকে অটোমেটেড করার জন্য এমবেডেড সিস্টেম, মানে আপনার কোম্পানি না, মানে অন্য কোনো কোম্পানিকে হায়ার করেছে, আপনার জানা কি আছে যে তারা খোঁজ করছে যে কাজটাকে করে দিতে পারবে কিনা, এরকম কিছু? এটা হচ্ছে হ্যাঁ, খোঁজ করছে, কিন্তু মানে বাংলাদেশের যেটা প্রবলেম হয়, অনেক মানে গার্মেন্টস ওনাররা ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন, তাদের এজ অলমোস্ট হচ্ছে 70-75 এরকম। তো তারা আসলে আপনার টেকনোলজিতে এখনো ইনভেস্ট করার মানসিকতা এখন ওই রিস্কটা নিতে চায় না। বাট সেকেন্ড জেনারেশন যারা, আই মিন তাদের ছেলেরা যারা ডিরেক্টর হিসেবে এসছে, তারা এই টেকনোলজি গুলো নিয়ে আপডেট টেকনোলজি নিয়ে চিন্তা করে, আপনার আইওটি, রোবোটিক্স। তো তখন আবার তখন অনেক কোম্পানি কি বলে, আমাদেরকেও বলেছে, আমরা অনেক তখন আমরা এইগুলা নিয়ে যখন আপনার একটা প্রপোজাল দেই, এটা ডেফিনেটলি হচ্ছে আপনার স্ক্র্যাচ থেকে নতুন একটা জিনিস বিল্ড করা এই টাইপের টেকনোলজি দিয়ে, তখন হচ্ছে এই কস্টিং এর কাছে ওরা আবার পিছিয়ে যায়। বাট এক্সপেকটেশন আছে, কস্টিংটা আমরা যদি লস করে করতাম কিংবা হচ্ছে একদম সামান্য কস্টে করতে পারতাম, তাহলে এটা চাহিদা হিউজ, এটা হিউজ মার্কেট ছিল। কিন্তু ওইটার বেনিফিট তারা চায়, বাট ওই অনুযায়ী ইনভেস্ট করতে চায়। এই প্রশ্নটা কে করেছিল একটু কি জানা যাবে, কোন ডিপার্টমেন্টের? প্রসূন রয়, আপনি যদি একটু আনমিউট করে কথা বলতেন। জি স্যার। হ্যালো, জি, আপনার ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছেন। আমি ট্রিপল ডিপার্টমেন্ট থেকে। কোন ইউনিভার্সিটি? আমি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি। এটা কি শহীদপুরেরটা? জি স্যার। আচ্ছা, আমি একটা আপনাকে কাজ দিচ্ছি, যদি করতে পারেন দেখুন। এই যে আমার কাছে একজন বলেছেন আর কি, কাজটা খুব কঠিন না। সেটা হচ্ছে একটা কোম্পানিতে তাদের 100টা ট্রাক আছে উইদিন দা 2 স্কয়ার কিলোমিটার, তারা লোক খুঁজছেন। হ্যাঁ, এই স্কয়ার কিলোমিটার মধ্যে আপনাকে একটা ছোট্ট যে জিপিএস, মানে আরডিএনএ দিয়ে করতে পারেন, জিপিএস দিয়ে একটা মডিউল করে দিতে হবে, এবং সেটা হচ্ছে আপনার হচ্ছে তাদের একটা বড় মনিটরে তারা ম্যাপ করতে যেন পারে যে এই 2 কিলোমিটার মধ্যে কোন ট্রাক কোন জায়গায় আছে। এগুলো খুব বিচ্ছিন্ন ভাবে, যে শরীফ যেটা বললেন না, এখন কিন্তু যে কস্ট এফেক্টিভে ওনারা যাবেন কিনা জানি না, যেটা আপনি স্টুডেন্ট, ইফ ইউ ইন্টারেস্টেড ইউ ক্যান ডু দ্যাট জব। হ্যাঁ, আপনি যদি করতে পারেন পরে যোগাযোগ করেন আমার সাথে। তবে এখন আপনি যদি ফিউচার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এখন কোন ইয়ারে আছেন? আমি এখন 4th ইয়ারে আছি। আপনি হচ্ছে ফুললি কনসেন্ট্রেশন দিয়ে আপনি হচ্ছে ওইটা নিয়ে কাজ করেন।
মানে জি স্যার। 1 বছর 2 বছর পরে এখনকার সিনারিও আর 1 বছর 1.5 বছর পরে সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে সবার এক্সপেকটেশন কিংবা সবাই যেভাবে গ্রো করছে, আপনার এই সাবজেক্টের এইটার মানে ডেফিনেটলি অনেক ভালো, বাইরে আগে থেকেই ভালো, বাট আমাদের কিন্তু 1-1.5 বছর পরে একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পরবর্তী প্রশ্নে বাইজি। স্যার আমাদের প্রশ্ন আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি আর আচ্ছা কারো ঠিক কোনো আছে, প্রশ্ন থাকে। আমার এবার আচ্ছা। আমি তাহলে একটু গল্প করি শরীফ সাথে। আচ্ছা শরীফ, এই যে আইটি তোমার যে ইন্ডাস্ট্রিগুলো চলছে এখন বাংলাদেশে চলুক বা ওয়ার্ল্ডে চলুক, এটা হচ্ছে 2021 সাল। হ্যাঁ, আগামী 10 বছরে কি কি ট্রেন্ডের পরিবর্তন আসবে? মানে আগামী 10 বছর পরে ইন্ডাস্ট্রির ডিমান্ড কিভাবে চেঞ্জ হবে এবং যারা কাজ করছে তাদের স্কিলও কিভাবে চেঞ্জ করতে হবে, কি ধরনের অতিরিক্ত স্কিল দরকার পড়বে বা টেকনিক্যাল বিষয়গুলো জানার দরকার পড়বে 10 বছর 15 বছর পরে। আমি যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ফোকাস করে কাজ করি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটাকে ফোকাস করে যেহেতু কাজ করি, এটা নিয়ে আমি বলি। এখন থেকেই সবার চিন্তা হয়েছে, এই আফটার কোভিড সবার চিন্তা হয়েছে কিভাবে ম্যান পাওয়ার কম ইউজ করে বেস্ট প্রোডাকশন দেওয়া যায়, আউটপুট বাড়ানো যায়। সো এইটার যদি করতে চাই, ম্যান পাওয়ার যদি ইনভলভ কমাতে চাই, ডেফিনেটলি আমার টেকনোলজি দরকার। সেটা হোক হার্ডওয়্যার হোক, সেটা হোক সফটওয়্যার হোক, সেটা হোক দুইটার ইন্টিগ্রেশন হোক। সো আপনার যদিও গার্মেন্টস মার্কেট 10 ইয়ার্স পরে কিন্তু আবার বাংলাদেশে এখন যেমন ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করছে কিন্তু গার্মেন্টস সেক্টর 83%, বাট 10 ইয়ার্স পরে এটা কিন্তু কমে আসবে। এটার একটা ক্যালকুলেশন আছে, কারণ সবাই তো এডুকেটেড হচ্ছে। সো স্যালারি রেঞ্জ কিংবা আদার্স না বাড়ালে এখন যারা শ্রমিক হিসেবে কাজ করছে তারা তো আস্তে আস্তে এক্সপায়ার হবে। তাদের যে জেনারেশনটা আসছে তারা কিন্তু হচ্ছে এডুকেটেড হয়েই বের হবে। তারা কিন্তু চাইবে না হচ্ছে গার্মেন্টস এ হচ্ছে জব করতে লো পজিশন ওয়ার্কার হিসেবে। সো নেক্সট 10 ইয়ার্স পরে এমনি কিন্তু আমাদের মার্কেটটা ছোট হয়ে যাবে, রিসোর্স কিন্তু পাওয়া যাবে না বেশি, রিসোর্স ক্রাইসিস হয়ে যাবে। এখন যে ওয়ার্কার হিসেবে চাচ্ছে তার ছেলে পেলে কিন্তু সেই ওয়ার্কার হিসেবে কাজ করবে না, কিন্তু কিংবা পাওয়া যাবে না। সো এখন থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চিন্তা করছে ম্যান পাওয়ার যেহেতু 10 ইয়ার্স পরে ক্রাইসিস হতে পারে, সেইটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। আমার পোশাকের ডিমান্ড তো হচ্ছে সারা ওয়ার্ল্ড থাকবেই, মানুষ তো পোশাক পরবেই। সো সেই ডিমান্ডটা কিভাবে ফুলফিল করবো, এই জন্য এখন টেকনোলজিতে বেশি মানে একটু মানে চিন্তাধারা একটু চেঞ্জ করেছে, ইনভেস্ট করার চিন্তা করছে, এবং একটু একটু করে হলেও এটা বাড়বে। এবং 10 ইয়ার্স পরে এই যে আপনার আইওটি, আপনার ইন্ডাস্ট্রি 4 যে তখন আর 4 আরো চেঞ্জ হয়ে যাবে। আপনার এই যে আপনি যেটা বললেন হচ্ছে ডেটা সায়েন্স, এমবেডেড সিস্টেম, এইগুলার ডিমান্ড হিউজ হয়ে যাবে, হিউজ। এগুলাই তখন হচ্ছে টপ অফ দ্য টপ থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য প্রোডাক্ট দিচ্ছেন, আইটি প্রোডাক্ট দিচ্ছেন, আর একদম মানে পিওরলি এটাই আপনার ডোমেন, এটাতে আপনি বেশি এনগেজ থাকেন। কিন্তু এর বাইরে নিশ্চয়ই আপনি কোনো আইডিয়া দিতে পারবেন কিনা যে বাংলাদেশে আর কি কি ধরনের আইটি ইন্ডাস্ট্রি আসতেছে, বা কোনো বড় কোম্পানি আসার সম্ভাবনা আছে কিনা? বড় বড় যে কোম্পানিগুলো আমরা নাম শুনি আর কি, গুগল, মাইক্রোসফট বা এই ধরনের অ্যাডোবি, কারো ব্রাউজার, আপনার জানা আছে কিনা? আর বাইরে মানে আর কি ধরনের ইন্ডাস্ট্রি আসার সম্ভাবনা আছে ভবিষ্যতে? যেমন আপনার ফেসবুক হচ্ছে ইয়ার কথা বলি, আপনার পেপাল নিয়ে অনেক দিন অনেকভাবে আসবে, কিন্তু পেপাল আলটিমেটলি কিন্তু আসবে। ওদেরও তো প্রত্যেকটা হচ্ছে কোম্পানির তো ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম হচ্ছে সোট অ্যানালাইসিস, পেস্টেল অ্যানালাইসিস, বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে। সো এইসব অ্যানালাইসিস করছে, ওদেরও তো প্ল্যান আছে একটা। শরীফ একটু ইন্টারাপ্ট করি, আপনি সোটটা একটু ব্যাখ্যা করুন, কারণ অনেকে জানেন না এটা টার্মটা এসডব্লিউ। এটা মানে এটা অনেকে মানে নন সিএসসি এর অনেক কাছে আননোন, সিএসসি যারা থার্ড ইয়ারে তারা হয়তো জানেন। আপনি একটু যদি 1 মিনিট এটা একটু বলে দেন। সোট হচ্ছে SWOT, S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, T ফর ভুলে গেলাম, স্ট্রেংথ, থ্রেড। এই চারটার মিনিং তো জানেন। যে কোনো কিছু আপনি যদি কোনো আইডিয়া নিয়েও আগান,
কোনো আইডিয়া নিয়েও আগান, তাহলে এই জিনিসটা এইগুলো অ্যানালাইসিস করতে হয়। আপনার ধরেন একটা আইডিয়া আছে, ওই আইডিয়ার স্ট্রেংথ কি আপনার অ্যানালাইসিস করতে হবে, উইকনেস কি কি হতে পারে এগুলো অ্যানালাইসিস করতে হবে, অপরচুনিটি কি কি আছে সেগুলো আপনার রিটেন করে অ্যানালাইসিস করতে হবে, থ্রেট কি কি হতে পারে। এই যে এগুলা শুধু আপনার আইডিয়া বলেন, আবার কোনো ইনভেস্টমেন্ট বলেন, আমার নিজের পার্সোনাল লাইফ বলেন, সবকিছুতে এই অ্যানালাইসিস গুলা করতে হয়। করলে আপনার মানে ডিসিশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আপনার কাছে যদি এই চারটা ওয়ার্ডের আপনার যদি 5টা করে করে পয়েন্ট থাকে, আপনি 5টা পয়েন্ট যদি থাকে মানে এইগুলা থেকে আপনি কিন্তু একটা আউটপুট বের করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমার এইখানে যাওয়া উচিত কি উচিত না। সো আপনার পেপাল যেটা করছে এরকম বিভিন্ন রকম অ্যানালাইসিস করছে, করে ওরা যখন মনে করবে যে না এখন মানে ওরা ফিজিবিলিটি স্টাডি করছে, ওরা যখন মনে করবে না এখন আমার ইনভেস্ট করা উচিত, বাংলাদেশে মুভ করা উচিত, তখন আসবে। তবে 10 ইয়ার্স তো অনেক পরে, আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে পেপাল বাংলাদেশে আসবে। আবার গুগলের হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই যে ট্যাক্স ভ্যাট অনেক কিছু ইম্পোজ করার চেষ্টা করছে, আপনার গুগলকেও ইম্পোজ করার চেষ্টা করছে, ইভেন ফেসবুককেও, বড় বড় যেগুলো আছে। তো এগুলা কিন্তু সামনে অবশ্যই হচ্ছে বড় অফিস নিবে। মাইক্রোসফটের অফিস অলরেডি বাংলাদেশে আছে। আবার আপনার এই যে সেদিন যেমন হাংরি নাকিতে ইনভেস্ট করলো আপনার আলিবাবা, তো আলিবাবা কিন্তু অলরেডি বাংলাদেশ মার্কেটে মুভ করেছে, বিকাশের শেয়ার নিয়েছে, আপনার হাংরি নাকি নিল, দারাজের নিয়েছে। তো এরকম কিন্তু অনেক বড় বড় কোম্পানি সামনে হচ্ছে বাংলাদেশে মুভ করবে। কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ম্যান পাওয়ার বেশি। অনেকে হয়তো মনে করি বাংলাদেশের জনসংখ্যা বেশি, এত জনসংখ্যা দিয়ে আসলে কি করব, কিন্তু এইটাই আমাদের অপরচুনিটি, আমাদের এত ম্যান পাওয়ার, এইটাই আমাদের স্কোপ, এইটার জন্যই আমরা ভালো কিছু করতে পারি, এইটার জন্যই বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসছে, আরো আসবে। যে কোনো কিছু আমরাও চিন্তা করছি, কারণ আমার কাস্টমার তো অনেক, কাস্টমার তো অনেক, ইউজার তো অনেক। অন্যান্য কান্ট্রিতে এত ইউজার তো নাই, বড় বড় কান্ট্রি গুলা ছাড়া, ইন্ডিয়া কিংবা চীন এসব কান্ট্রি ছাড়া। তো সেই হিসেবে চিন্তা করছি আগামী 10 বছর বলেন না কিংবা 4-5 বছর পরে বলেন, অনেক মাল্টিন্যাশনাল বড় বড় কোম্পানি হচ্ছে বাংলাদেশে চলে আসবে আর কি। স্যার আরো কিছু প্রশ্ন আছে কিনা বাইজিৎ মনে হয়? জি স্যার, ধন্যবাদ স্যার। পরবর্তীতে আব্দুর রহিম আবির প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি আপনার কোম্পানিতে একজন এমপ্লয়ির ভিতর কি কি গুণ চান? আমার আসলে আমরা যখন সার্কুলার গুলো দেই, ইভেন আইটি ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম সফটওয়্যার ফার্মই যখন সার্কুলার দেয় আসলে ওইভাবে কিন্তু ডিপার্টমেন্ট স্পেসিফিক কিংবা হচ্ছে ওইভাবে আসলে কিছু লিখে দেয় না। এডুকেশনাল রিকোয়ারমেন্টস ইদানিং কেউ কিছু বলে না, আমরা ওইভাবে বলি না, সে যে ডিপার্টমেন্টেরই হোক। বাট আমি পার্সোনালি যে যে বিষয়গুলো বেশি খেয়াল করি সেটা হচ্ছে অনেস্টি। অনেস্টি যদি ঠিক থাকে, আপনার মধ্যে ডেডিকেশনও থাকবে, আপনার মধ্যে সিনসিয়ারিটিও থাকবে, আদার্স যে গুণগুলো সবই থাকবে। পাশাপাশি স্কিল থাকবে। আবার স্কিল থাকলেও আপনার যদি অনেস্টি না থাকে, আপনি যদি টিম প্লেয়ার না হন, আপনার নলেজ ধুয়ে আমি পানি খাবো না, সোজা কথা। আমরা কিন্তু এক দফায় ইন্টারভিউ নিই না, আমরা কয়েক দফায় ইন্টারভিউ নিই। সে যদি খুব ভালো ইন্টারভিউ নেয়, মানে টেকনিক্যালি সে সাউন্ড, টেকনিক্যালি সে ইন্টারভিউ ভালো দিয়েছে, বাট তার কমিউনিকেশন স্কিল, ওয়ে অফ টকিং, আপনার টিম ম্যানেজমেন্ট কিংবা হচ্ছে টিম প্লেয়ার যদি না হয়, এইগুলা বিষয় আমরা একটু খেয়াল করি। আমরা আমাদের অফিসে যখন অফিসে এসে যখন কলিং বেল দেয়, মানে সিসি ক্যামেরা আছে, তো কলিং বেল প্রেস করার টাইম থেকে ওর ইন্টারভিউ শুরু হয়ে যায়। ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটি, ওর প্রত্যেকটা মুভমেন্ট আমরা হচ্ছে মার্কিং করি। কিভাবে পিয়নের সাথে কথা বলছে, কিভাবে হচ্ছে চা দিলে সে চাটা কিভাবে খাচ্ছে, পানির গ্লাস কিভাবে ধরেছে, কিভাবে কথা বলছে, কিভাবে বসছে, কিভাবে মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ কি রকম, সবকিছু আমরা জাজ করি। সো শুধুমাত্র স্কিল থাকলেই আসলে হবে না। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে প্রশ্ন করেছেন মালিহা নসীন নিশা, উনি লিখেছেন রোবোটিক্স এর জন্য C++ আর পাইথনের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা ভালো হবে?
আচ্ছা, এগুলো তো রোবোটিক্স এর জন্য তো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না এগুলো। আপনার আমি বলেছি C++, পাইথন প্রফেশনাল লাইফে ভালো, বাট C++, এগুলা হচ্ছে আপনার বেসিক। এইগুলা ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন, পরবর্তীতে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার মুভ করা ইজি হয়। আপনি C++ যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, আপনি C++ ভালো করে শেখেন। আপনার বাংলাদেশে C++ নিয়ে কাজ খুব একটা কোম্পানি ওরকম করে না, বাট C++ এই জন্যই বলছি, C++ শিখলে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনোদিন ক্রাইসিস থাকবে না। আপনি পাইথনেও কাজ করতে পারবেন, জাভাতেও কাজ করতে পারবেন, পিএইচপিতেও কাজ করতে পারবেন, এনি ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। সো আপনার C++টা শেখেন, আর প্রফেশনাল লাইফের জন্য পাইথনটাকে আয়ত্তে নেন। এখানে আমি একটু শরীফ স্যারের সাথে যোগ করি, উনি যেটা বলেছেন। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ট্রিপলি। ওকে, ফাইন। আচ্ছা, আমি একটু যোগ করি, যেটা উনি বললেন সেটাই হচ্ছে সত্যি কথা, যে একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখা দরকার। এখন কোনটা শিখবো? তা আমারও মনে হয় আর কি, যে C++ এর কিছু ফিচার আছে যে ফিচারগুলো অনেক ল্যাঙ্গুয়েজেই নাই, অনেক সহজভাবে আছে। পাইথনের অনেক কিছু সহজ, C++ সহজ অ্যাপ্রোচটা অনেক ক্ষেত্রে, জাভাতে অনেক ক্ষেত্রে সহজ, পয়েন্টার অনেক কিছুই নাই, অনেক কিছুই নাই। তো C++টা যদি শিখতে পারেন তাহলে হবে কি, যে পার্টিকুলারলি সি এর যে ফিচারটা, যে পয়েন্টার যে ফিচারটা আছে, সেটা হচ্ছে এই মানে হার্ডওয়্যার লেভেলের অ্যাড্রেসিং এর জন্য খুব উপকারী। হার্ডওয়্যারের লেভেলের অ্যাড্রেসিং যদি করতে ব্যাক প্রসেসিং, এই কনসেপ্টটা কাজে লাগে। এখন রোবোটিক্স এর কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে আপনি রোবোটিক্স এর ডেটা, মানে ইমেজ প্রসেস করবেন, সেটা কিন্তু রোবোটিক্স। রিকগনিশন করবেন, সেটা রোবোটিক্স, সেটার জন্য ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না। আর আরেকটা হচ্ছে যদি আপনি ইন্টারফেস করতে চান, মানে রোবোটিক্স এর যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল যে পার্ট গুলো আছে, সেগুলো ইন্টারফেস করবে কারোর সাথে, কোনো ডিজিটাল ডিভাইসের সাথে, তখন সেটার ওই কিছু ফাংশন লাগবে, এবং সেটার জন্য আলাদা আলাদা অনেক ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ক্রস কম্পাইলার দিয়ে আপনি কম্পাইল করতে পারেন। সুতরাং সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার লজিক্যাল সেন্সটা ডেভেলপ করা দরকার, যেটা সুদীপ স্যার বললেন। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, এটা আপনার রোবোটিক্সের সফটওয়্যার পার্টেও কাজে লাগবে, রিকগনিশন বা ক্লাসিফিকেশন হোয়াট এভার ইট ইজ। আর যে ইন্টারফেস করতে চান সেটা লাগবে। ইন্টারফেসের যে শুধু অ্যাডিশনাল লাগবে হচ্ছে ইন্টারফেসিং এর মডিউলটা জানা বা ফাংশনটা জানা, এটাই আর কি, নতুন কিছু না। ধন্যবাদ স্যার। পরবর্তীতে প্রশ্ন করেছেন সৈয়দ জাকির রেজা। উনি লিখেছেন, হোয়াট ইজ দ্য বেস্ট সিভি ইউ ওয়ান্ট ফ্রম এ নিউকামার অর ফ্রেশার্স? Is it fully technical, or there may be some volunteering or extracurriculum activities, or is it engineering with MBA or PhD, or CV with high educational background and research papers? And can you please elaborate which industry, such as web-related firm, agro firm, medical tech, prefer what kind of skills from IT professionals and freshers? সফটওয়্যার ফার্মে ডেফিনেটলি সফটওয়্যার নিয়ে কাজ করে, সো ম্যাক্সিমাম যেটা দরকার হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার। সাথে সাথে যে কোনো বিজনেসে যেহেতু হচ্ছে বিজনেস মানে টাকা নিয়ে আসে, মানে মার্কেটিং, সেলস টিম, তো এগুলো তো টিম সব কোম্পানিতেই থাকে। আর আইটি প্রফেশন, আইটিতে যারা স্কিল করেছেন, তাদের কোশ্চেনটা ছিল কি কি ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ আছে, তাই তো? কোশ্চেনটা এমন ছিল না স্যার? প্রশ্নটা আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি, প্রশ্নটা একটু বড় ছিল। লাস্টেরটুকু এমন ছিল যে ওয়েব রিলেটেড ফার্ম, তারপরে এগ্রো ফার্ম, মেডিকেল টেক, এইগুলাতে কোন ধরনের স্কিল প্রেফার করে? আচ্ছা, আলাদা আলাদা ভাবে। জি, আপনার যেমন আমি আর অ্যাগ্রো ফার্মে যদি বলি, অ্যাগ্রো ফার্মে তো আসলে আইটি নিয়ে কাজ করে, বাট এখন আধুনিক যে অ্যাগ্রো ফার্ম গুলা, তারা প্রত্যেকটা, আমি ডেইরি ফার্মের যদি এক্সাম্পল দেই, এখন দেখবেন আধুনিক ডেইরি ফার্ম গুলাতে প্রত্যেকটা গরুর কানে একটা আইওটি ডিভাইস লাগায়, এবং ওইটা দিয়েই হচ্ছে আপনার ট্র্যাক করে যে এই গরুটা অসুস্থ নাকি সুস্থ, গরুটা কি প্রেগন্যান্ট, গরুটা ডেলিভারি ডেট কবে, লাস্ট মানে জ্বর কবে হয়েছিল, হোয়াটএভার, মানে লাস্ট কি ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, সবকিছু ওই আইওটি ডিভাইস দিয়ে ট্র্যাক করে। সো অ্যাগ্রো ফার্মে কিন্তু ওই রকম আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে এই কাজগুলো করার দরকার নাই, করেও না, বাট কিছু ক্ষেত্রে এই সফটওয়্যার গুলো ইউজ করছে। সেই ক্ষেত্রে আপনার এই সফটওয়্যার গুলো যারা বানাচ্ছে,
যে ফার্ম, অ্যাগ্রো ফার্মের জন্য যে সফটওয়্যার বানাচ্ছে, সেই কোম্পানিগুলা আপনার এই ম্যান পাওয়ারকে হায়ার করতে পারে। আর অ্যাগ্রো ফার্ম যদি খুব বড় ইনভেস্টমেন্টের খুব বড় হয়, সেক্ষেত্রে হয়তো চিন্তা করে যে না, আমার তো ইনভেস্টমেন্ট অনেক বড়, আমার 2-3 হাজার গরুর একটা হচ্ছে প্রজেক্ট, সেক্ষেত্রে দেখা যায় কয়েকজন প্রোগ্রামারকে হায়ার করতে পারে নিজস্ব মানে প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে এইটা ছাড়াও আবার সেলস এর কিংবা আপনার অ্যাকাউন্টস ম্যানেজ, অ্যাকাউন্টস তো প্রত্যেকটা বিজনেসেই থাকে, অ্যাকাউন্টস এর জন্য সফটওয়্যার করা লাগতে পারে, সেক্ষেত্রেও ম্যান পাওয়ার হায়ার করতে পারে। আবার ল্যাবের ক্ষেত্রে যদি বলি, ল্যাবের ক্ষেত্রে আপনার ওইভাবে তো ডিরেক্ট প্রোগ্রামার তো দরকার নেই, বাট ল্যাবেও প্রত্যেকটা বিজনেসেই একটা করে আপনার আইটি ডিপার্টমেন্ট থাকে। যেমন গার্মেন্টস এও একটা আইটি ডিপার্টমেন্ট থাকে, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেও একটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট থাকে। সেই আইটি ডিপার্টমেন্টের কাজ হয়তো সফটওয়্যার বানানো না, হয়তো থার্ড পার্টি থেকে সফটওয়্যার গুলো কিনছে, বাট সফটওয়্যার গুলোকে তো ইউজ করতে হবে, ইউজারদের ট্রেনিং দিতে হবে, সেগুলো আইটি টিম ম্যানেজ করছে। নেটওয়ার্কিং, সিসি ক্যামেরা, বাট টোটাল নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলো টোটাল কিন্তু আইটি টিমই ম্যানেজ করছে। সো ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা, ইন্ডাস্ট্রি কিন্তু ফার্মাসিউটিক্যালস, বাট আইটি টিম আছে, সো সেখানে আপনি কিন্তু জব করতে পারছেন, প্রোগ্রামিং না বাট। আবার অনেক কোম্পানি আছে ফার্মাসিউটিক্যালস, যেমন একমির কথা বলি, একমি ল্যাবরেটরিজ। একমিতে আমাদের হচ্ছে সফটওয়্যার হচ্ছে সেল করার কথা ছিল, পরে হয়নি, বাট একমির একটা নিজস্ব টিম আছে। আমাদের সফটওয়্যার ফার্মের যেমন নিজস্ব টিম আছে, একমির একটা নিজস্ব টিম আছে, যে টিম ওদের জন্যই সফটওয়্যার ওরা নিজেরা বানায়। এটা আমি একমি এক্সাম্পল দিলাম, এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যে তাদের ইনহাউস টিম ডেভেলপ করেছে, তাদের টিম তাদের জন্যই সফটওয়্যার বানাচ্ছে, বাইরে থেকে কিনছে না। সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে স্কোপ আছে। একটা প্রশ্ন ছিল এটার সাথে, যে সিভিটা কিভাবে লেখা দরকার, সিভি প্রেজেন্টেশনটা, তাই না সম্ভবত? মানে কোন ধরনের সিভি বেশি প্রেফার করে, যে শুধু টেকনিক্যাল অথবা যাদের ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স বেশি আছে, নাকি যাদের সাথে এমবিএ বা পিএইচডি থাকে, নাকি যাদের ব্যাকগ্রাউন্ডে রিসার্চ পেপার বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, এদের কোন ধরনের সিভিটা বেশি প্রেফার করা হয়? আমি এটার সাথে একটু শরীফ স্যারকে রিকোয়েস্ট করবো যে সিভিতে কি কি জিনিস উল্লেখ করা উচিত, এটা এই প্রশ্নের সাথে আর কি, যারা কোম্পানিতে সিভি সাবমিট করতে চায়, সিভি স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত বা কিভাবে ইমপ্লিসিট করা যায় সিভিটাকে। আমরা যেটা সাজেস্ট করি, যেমন আমরা ইউজুয়ালি আমি যেমন সিভিটাকে অন্যভাবে যদি বলি, এটা আসলে হওয়া উচিত প্রোফাইল। একটা প্রোফাইল একজনকে, আমার কোম্পানির প্রোফাইল, যেমন আমি একটা কোম্পানিকে যখন সফটওয়্যার সেলস এর জন্য যাই, আমার কোম্পানির প্রোফাইল দেই, ওই প্রোফাইল দেখে বুঝতে পারে এই কোম্পানির স্ট্রেংথ কি কি কাস্টমার আছে, ডিটেল বুঝতে পারে। সো আমি অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান, আমিও কিন্তু আমাকে সেল করতে হবে, তাই না? আমি জব প্রার্থী, জব প্রত্যাশী, তার মানে কি এটাও একটা সেলস, একটা মার্কেটিং। আমার নিজেকে কোম্পানির কাছে বিক্রি করতে হবে, তাইলেই কোম্পানি আমাকে হায়ার করবে, তাই তো? সো তার ইনিশিয়াল ফেজ হচ্ছে আমার সিভি। সেইটাই যদি আমার প্রোফাইলটাকে যদি আমি আমার মতো করে না দিতে পারি, তাইলে হচ্ছে ইনিশিয়াল যে আপনার শর্ট লিস্টটা, সেটা কিন্তু হবে না। এই ক্ষেত্রে অনেকে যেটা করে, বিভিন্ন কালার কম্বিনেশন করে অনেক কিছু মানে করে, এত মানে কালার কম্বিনেশন দরকার। এটা খুব সিম্পলি বাট ইনফরমেটিভ বলতে আপনার আমরা যেমন যে কিছু কমন কথা বলি, যে আমি হাইলি ডেডিকেটেড, আমি স্কিলড, আমি অমুক টমুক, মানে কিছু বাড়তি কথাবার্তা বলি। এগুলো আসলে যেগুলো আসলে রিয়েলিস্টিক, সেগুলাই হচ্ছে সাজায় দেওয়া উচিত, বাড়তি কথা না বলে। আবার এডুকেশনের যে বিষয়গুলো, সেগুলো রাখা উচিত, বাট ওইগুলা আপনার কিছু আছে যে ওইগুলাকে এমন ভাবে হাইলাইট করে, ওর যে এক্সট্রা যে স্কিল গুলা, ওইগুলাকে সে হাইলাইট করে না। অনেকে স্কিল, সে ভালো ভালো স্কিল, সিভিতে ওইগুলা ফুটায় তুলতে পারে না। ডেফিনেটলি এডুকেশনাল এক্সপিরিয়েন্স, বিএসসি করেছে, অমুক কলেজে পড়েছে, অমুক স্কুলে পড়েছে, এগুলো তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা পার্সোনালি থাকবেই। হয়তো রেজাল্ট কারোর ভালো, কারোর খারাপ, বিভিন্ন ডিগ্রি থাকবেই, বাট এক্সট্রা কি আছে আমার মধ্যে, সেইগুলাকে একটু বেশি ফুটায় তুলতে হবে, যেটা সিভি দেখেই যাতে প্রথমেই হচ্ছে শর্টলিস্ট করতে পারে। আপনি কি একটু অর্ডারটা বলবেন, মানে কোন অর্ডারে সাজালে ভালো হয় ছাত্রদের জন্য? এই অর্ডারের
স্পেসিফিক স্যার 100% পারফেক্ট অর্ডার বলা মুশকিল, কারণ এটার অনেক রুলস আছে, ওই রুলস ক্লিয়ার করে বলা মুশকিল। বাট আমার 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 পার্সোনাল ওপিনিয়ন যেটা, হয়তো লিখিত ভাবে যে নিয়ম ওইভাবে হয়তো নাও মিলতে পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার এডুকেশনের বাহিরে আমি এক্সট্রা কারিকুলাম কিংবা এক্সট্রা আমি কি কি করেছি এগুলাকে বেশি ফুটায় তুলতে, এগুলাকে বেশি ফুটায় তুলতে। আর আপনার আমাদের প্রোগ্রামার যারা তাদের সোশ্যাল প্রেজেন্স বলতে যেমন গিটহাব, গিটল্যাব, এইগুলো আপনি যদি প্রোগ্রামার হন সেইগুলোর হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়া, এবং ওইখানে আপনার অ্যাক্টিভিটি আমি যাতে বুঝতে পারি যে আপনার সোর্স কোড কিংবা আপনার কোডিং স্কিল কেমন, এগুলো যাতে বুঝতে পারি। আবার আপনার যদি অনেক ডিগ্রি থাকে, যেমন পিএইচডি কিংবা আদার্স ডিগ্রি থাকে, সেগুলোকে আপনি হচ্ছে, এগুলো কিন্তু পিএইচডি কিন্তু সবার নাই, সবাই হচ্ছে হয়তো বিএসসি করেছে, এমএসসি কিংবা এমফিল কিংবা পিএইচডি, এগুলো হয়তো সবার নেই, সেগুলোকে আপনি একটু ভালোভাবে প্রেজেন্ট করতেই পারেন। বাট এগুলোর বাহিরেও আদার্স আপনি কি কি করেছেন, কি কি অ্যাক্টিভিটি করেছেন, কি কি স্কিল আছে, আপনি কোথায় কোথায় জব করেছেন, জবের বাইরে আপনি নিজে কি কি করেছেন, এগুলাকে একটু সাজায় তোলা। প্রথমে আপনার এডুকেশনটা থাকলো, তারপরে আপনার প্রফেশনালটাকে একটু ভালোভাবে বুঝাই দিল। আবার ফ্রেশ, আমরা হয়তো চিন্তা করি যে আমি তো ফ্রেশ গ্রাজুয়েট, আমার তো সিভিতে আসলে ওই রকম বলার মতো কিছু নাই। আসলে কিছুই কি নাই? আপনি কি কিছুই করেন নাই? আপনি 4 বছর ধরে গ্রাজুয়েশন করেছেন, আপনি আসলে শুধু এই ডিগ্রি অর্জন করেছেন, আর কোনো অ্যাচিভমেন্ট আপনার নাই, আপনার পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট নাই। এইগুলো নিয়ে অ্যানালাইসিস করি না। এইগুলো একটু অ্যানালাইসিস করলে দেখা যাবে নিজের অজান্তেই আমি অনেক কিছু জানি, অনেক কিছু করেছি, বাট এইটার ডকুমেন্টেশন আমার নিজের কাছেই নেই। এই জন্য আমি সিভিতে আমি নিজেকে হাইলাইট করতে পারছি। তো এই জিনিসগুলোকে হচ্ছে একটু ফুটাই তুলতে হবে। স্যার আমি কোশ্চেনটা করেছিলাম, আমি কি একটু এলাবোরেট করতে পারি? কোশ্চেনটা এমন করেছিলাম যে আজকের না, এটি আগামী 5 বছর পরে কেমনটা হবে। যেমন এই মুহূর্তে অনেকজন সিএসসি স্টুডেন্ট বা ট্রিপল ই স্টুডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছেন, কিন্তু আমাদের চাকরি ক্ষেত্রটা আরেকটু বড় হচ্ছে। যেমন এখন গার্মেন্টস বা হচ্ছে অ্যাগ্রো বা মেডিকেল, তো এগুলো সেক্টর আরো বড় হচ্ছে, আর এখানেও আইটি প্রফেশনালদের প্রয়োজন হচ্ছে। যেমন আমি যদি বলতে চাই যে গার্মেন্টসে এখন সবকিছু টেকনিক্যাল হয়ে যাবে, তো আমি কি এখন বুটেক্সে গিয়ে এমএসসি করলে ভালো হবে যদি আমি এই সেক্টরে যেতে চাই, আইটিতে বা এরকম টাইপের? আমি একটা এমবিএ করলে ভালো হবে কিনা, মানে আজকের জন্য না, ভবিষ্যতের জন্য? আপনার আপনার যে কোনো ডিগ্রি, এমবিএ কিংবা পিএইচডি, এগুলো যে কোনো অ্যাচিভমেন্টই আপনার প্রত্যেকটা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে, আপনার প্রমোশন বলেন, আপনার ম্যানেজমেন্ট বলেন, এগুলোর জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এই অ্যাচিভমেন্ট গুলো আপনি সবসময় করতে পারেন। আপনি এমবিএ করতেই পারেন, এটা আপনার একটা এক্সট্রা ডিগ্রি অ্যাড হলো, এক্সট্রা স্কিল অ্যাড হলো, যেগুলোতে আপনার আপনি যদি যেখানে জব করছেন সেখানে আপনার ভ্যালু অ্যাড করবে। অনেক অনেক কোম্পানিতে আপনার একটা প্রমোশন দিলেও অনেক কিছু রুলস থাকে যে এই প্রমোশনে, এই ডেজিগনেশনে আসতে হলে ওনাকে এই ডিগ্রি থাকতে হবে। সো সেইগুলোতে দেখা যাচ্ছে আপনার এমবিএ না থাকলে আপনি ওইটাই ম্যাচ করছেন না, বাট এমবিএটা থাকলে আপনার ওই রিকোয়ারমেন্টস এ ম্যাচ করছে। সো এগুলো হচ্ছে নিঃসন্দেহে হচ্ছে মানে আপনি করতে পারেন, ডেফিনেটলি এটা ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এখানে শরীফ স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা সবাই নোট করেছেন কিনা আমি জানি না, সেজন্য আমি ওনার অংশটুকু উদ্ধৃত করে আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে গিটহাবে প্রোফাইলটা তৈরি করা। এখানে প্রজেক্ট আকারে অনেক কিছু লেখা যায়, এবং শুধু দেশে না, দেশের বাইরের অনেক কোম্পানিও এখন এটা প্রিফার করে। তো আপনারা যারা আছেন, ছোটখাটো প্রজেক্ট হোক বা বড় প্রজেক্ট হোক, যেটা স্টুডেন্ট লাইফে করেছেন সেটার ডেসক্রিপশন, সেটার ডিটেলস গিটহাবে তুলে দিবেন। তাহলে হবে কি, যে যারা মানে চাকরি দিতে চান আর কি, তাদের জন্য কাজটা সোজা আর কি, মানে একটা ক্লিক 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 করে গিয়ে দেখাটা অনেক সোজা, একটা পেপার ওয়ার্কের চাইতে, তাই না? তো এটা কিন্তু উনি বলেছেন, এটা একটু চেষ্টা করবেন না শরীফ? ইজ ইট ওকে? এটা অনেকে চাচ্ছে। আমি আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, আমি এখন থেকে ওকে গিটহাবে একটা প্রোফাইল রাখতে বলেছি। তো এটা সময়ের সাথে সাথে যত আপডেট হবে তাদের জন্য বোঝাটা সোজা হবে, হঠাৎ করে কেউ কিছু দেয়নি। ওকে, আমি কি ভুল বললাম না? ঠিক আছে শরীফ? ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার। পরবর্তীতে আমাদের আর তেমন আর কোনো প্রশ্ন আসেনি স্যার। অনেক সময়ও নিয়েছি।
জি, আমরা অনেক লম্বা সময় নিয়েছি। তো আমি আইসিপুলের পক্ষ থেকে বিএম শরীফ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর প্রফেসর শামীম আহমেদ স্যারকে আমি অনুরোধ করছি শেষ মুহূর্তে কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে। আম, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শরীর তো আসলে অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ, আমি ওকে ফোন করতে গিয়ে মাঝে মাঝে একটু অস্বস্তি বোধ করি, কারণ অনেক ব্যস্ত থাকে। তারপরে অবশ্য বারবার বলে যে স্যার আপনি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পক্ষ থেকে একটা ব্যস্ত মানুষকে নক করতে গিয়ে একটু অস্বস্তি বোধ কাজ করে। তো সবসময় রেসপন্স করেছে, আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজনে হোক, ডিপার্টমেন্টের বাইরে হোক, বা এটা যখন প্রথমবার বলি সাথে সাথেই খুব কর্ডিয়ালি আমাকে রেসপন্ড করে বলেছে স্যার আপনি যখন বলবেন আমি ছাত্রদেরকে জানাবো কিভাবে এগিয়ে যেতে হয়। তো তার এই ব্যস্ততার সময় থেকে আমাদেরকে উনি অনেক সময় দিয়েছেন। তো সময়টুকু যদি কাজে লাগে তাহলে আমি মানে খুশি হব আর কি। হ্যাঁ, এখানে প্রায় 50 জনের মতো ছিল প্রেজেন্ট এক সময়, রাফলি দেখলাম। তো 50 জনই যদি অনুসরণ করতে পারে এবং তাদের মাধ্যমে যদি অন্যরাও করতে পারে, এটা রেকর্ডেড থাকবে পুরো জিনিসটা, অন্যরা যদি দেখতে পায়। আর কিছু জনও যদি পারে তাও এটা ভালো লাগবে, সাকসেসফুল হবে। যে কিভাবে ক্যারিয়ারটা করব, কিভাবে প্ল্যানটা এগিয়ে নিয়ে যাব, সামনের দিকে যাব, এটা। তো শরীফকে অনেক 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 ধন্যবাদ। এবং আমার নিজেরও আসলে অনেক কিছু জানা হলো। হ্যাঁ, এভাবে তো আড্ডা দেওয়ার সুযোগ আসলে হয় না, এটা যখন আড্ডাই বলি। হ্যাঁ, আড্ডার মধ্যে দেশ শেখা, যেটা বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আর এইটা অ্যারেঞ্জ করার জন্য, সুন্দর একটা প্রোগ্রাম। শরীফ যদি কিছু বলতে চাই বলো, বলো, সমস্যা নেই। কনক্লুডিং কিছু। আমি স্যার যে ডিপার্টমেন্টের যে কোর্সের কিছু বিষয় বলছিলেন, আমি পার্সোনাল ওপিনিয়ন, এর আগেও যে 2019 আপনার সাথে কথা হয়েছিল রিউনিয়নের মধ্যে আর কি। আহ, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিংবা অন্টারপ্রেনার কিংবা এরকম যাদেরকে দিয়ে মাঝে মাঝে আপনারা যদি কোনো হ্যাঁ হ্যাঁ কোর্স হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ এটা ওরা তাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোনো হেল্প যদি লাগে, ইভেন আমাদের যদি যেতে হয়, সেক্ষেত্রে যে আপনার কস্টিং কিংবা এগুলো নিয়ে, আমি পার্সোনালি যদি বলি, এগুলো নিয়ে কখনো মানে চিন্তা করতে হবে না, এগুলো প্রশ্নই আসবে না। আমি যদি চিন্তা করি আমার ডিপার্টমেন্টের 10 জন স্টুডেন্ট যদি আমার দ্বারা উপকৃত হয়, সেটা আমি আরো কৃতজ্ঞ থাকবো। তো এরকম যদি কোনো দরকার হয় আমাকে পাবেন। এবং আমার ব্যাচের যারা আছেন, আমার ব্যাচের সবাই সমমনা, সবাই সমমনা। আমি যদি কাউকে বলি যে যারা ভালো করছেন যাইতে হবে, কোনো একটা লেকচার দিতে হবে স্টুডেন্টের জন্য, সেটা তারা ম্যানেজ করবে, সমস্যা নেই। সেক্ষেত্রে পেমেন্ট কিংবা কস্টিং এগুলো নিয়ে কখনো চিন্তাই করার দরকার নেই স্যার। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা তো খুবই ভালো প্রস্তাব, এটা আমি করব। আমি এটা বলেছি কোভিডটা, কারণ আমাদের তো অ্যালুমনাইটা হলো আসলে 19 সালে, জি তারপরে গোছাতে গোছাতে 20 সালে কোভিড শুরু হয়ে গেল। হ্যাঁ, কাজগুলো এগোলো না। তবে আমার এটা ইচ্ছা আছে, যদি ফিজিক্যালি আপনারা আসতে পারেন সেটা তো মোস্ট ওয়েলকাম, খুবই ভালো হবে, কারণ একটা মানে এটা ভালো হবে। আর যদি নাও পারা যায় অন্তত অনলাইনে জুমে যদি দু একটা ক্লাস নেওয়া সম্ভব হয় কিছু কিছু কোর্সের উপরে, তাও আমার ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। হ্যাঁ, এটা স্যার, ওই যে কাজে লাগবে। আপনার ক্লাস টেস্ট যেগুলো নেন, হুম। ক্লাস টেস্টের প্রত্যেকটা ক্লাস টেস্টের আগে একটা ওপেন বুক এক্সাম নেওয়া যায় কিনা স্যার, একটু দেখবেন। হ্যাঁ, এইটা এইটা নিয়েছিলাম, বুঝলেন। সেটা হচ্ছে যে মেহেদিরা আছে না, রায়হান মেহেদি, হ্যাঁ, তো ওদের আমি কিছু ওপেন এক্সাম নিয়েছিলাম বেশ কয়েকবার। কিন্তু সমস্যা হচ্ছে কি যে ওপেন বুকের মতো করে যখন ছেলেরা প্রিপেয়ার্ড হয়, এটা দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, তারা অনেক কিছু শেখে। কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতি তো আবার আলাদা। আমি দেখছি যে ছেলেটা বিপদে পড়ছে, তারা শিখতে গেলে পরীক্ষা খারাপ করছে, তখন তো আমার খারাপ লাগে যে পরীক্ষা যে খারাপ করে গেল। এর একটা বড় সমস্যা আসলে। ক্লাস টেস্ট, ধরেন একটা ক্লাস টেস্ট, আপনি একটা টপিকের উপর একটা ক্লাস টেস্ট নিচ্ছেন, ওই ক্লাস টেস্টটা 2 দিনে 2বার নেন, একদিন ওপেন বুক নেন, একদিন ওপেন বুক মানে ক্লোজ বুক নেন। তাহলে অবশ্য পড়াটা দুই দিকে হবে, সেটা একটা করা যেতে পারে। এইটা মানে একই টপিক, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি, একটা ওপেন বুক একটা ক্লোজ বুক আর কি, একটা তাহলে ওপেন বুক একটা ক্লোজ বুক। মানে দুটোই কভার করলো আর কি, তাই না? দুটো পদ্ধতি কভার করলো। ফার্স্টে নিতে হবে ওপেন বুক, প্রথমটা ওপেন বুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেন বুক হলে পড়াটা ভালো হয়, আমি নিয়েছি 2-3টা ক্লাস কয়েকবার। আর অনেক ধন্যবাদ শরীফ সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। আর আইটিপিএল স্টুডেন্ট ব্রাঞ্চ যারা অর্গানাইজ করেছে, বাইজিৎ উপস্থাপনা করেছে, সাবির চেয়ার আইটিপিএল, তারা হেল্প করেছে, এবং যারা পার্টিসিপেন্ট, যাদের উদ্দেশ্য নিয়ে করা আসলে, তারা সময় নিয়ে উপস্থিত ছিল আমাদের সাথে, সেজন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আপনাদের সবার সুস্থ কামনা করি। সামনে কোভিড সিচুয়েশন ধীরে ধীরে একটু খারাপ হচ্ছে, সবাই সতর্ক থাকবেন। আমরা শরীফের সাফল্য কামনা করি, সে আরো অনেক বড় হবে, আমাদের
আরো গর্বের জায়গা হবে, এবং সর্বোপরি সে একজন ভালো 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 মানুষ হিসেবে পরিচিত হবে সবার কাছে, সে দোয়াটা করি সবার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। স্যার ভালো থাকবেন। বায়েজিদ, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিএম শরীফ স্যার এবং প্রফেসর শামীম আহমেদ স্যারকে। আমরা সবাই যদি একটু নিজেদের ক্যামেরাটা অন করতাম তাহলে আমরা কিছু স্ক্রিনশট রেখে দিতাম। অনুগ্রহ করে সবাই আপনাদের ক্যামেরাটা একটু অন করুন প্লিজ। আরেকটা স্ক্রিন আছে বোধ হয়, একটা স্ক্রিনে কি সব এসছে? একটা দুটো স্ক্রিন আছে স্যার, আমি স্ক্রিন স্ক্রল করে নিয়েছি, সমস্যা নেই স্যার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি স্পিকারদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আগামী 27 তারিখ আবার ক্যারিয়ার টকের নতুন একটা পার্ট নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।